আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরামদায়ক তুলতুলে নরম বিছানাতে হাত পা ছড়িয়ে শুয়ে থাকা মারিসা ঘুম ভাঙে বাইরের ছোট্ট বাগান থেকে আসা পতত্রীদের কিচেমিচের শব্দে। পূর্ব আকাশে মৃদু রোদ এসে তার ঘরটাতে পড়েছে। চোখ খুলতেই আবারও চোখ পড়ে নিজের ঘরের সাবলীল মনোমুগ্ধকর পরিবেশ। ঘুম ভাঙতেই চোখের সামনে সবুজের সমারোহে আখি জোড়া শীতলতার ছেয়ে যায়। আর এই একই সাথে মনে পড়ে যায় এত সুন্দর করে কাজ করা সেই কারিগরের কথা। এই ঘরের প্রতিটি জিনিসে এখন ওর ছোঁয়া আছে। রুদ্র হয়তো এটাই চেয়েছিল। সে মারিসার ভোর হওয়া থেকে শুরু করে নিত্যদিনের অন্ধকার পর্যন্ত সব কিছুতেই নিজের স্পর্শ দিয়ে যাচ্ছে ক্রমাগত। মারিসা প্রতিটা পদক্ষেপে সে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছে যে এক মুহূর্তের জন্য ওর কথা মারিসার মাথা থেকে ঝেড়ে ফেলার জো নেই। সব সময় সব কিছুতে মারিসা ওকে নিয়ে ভাববে। ওকে না ভাবাটাই যেন দুষ্কর হয়ে পড়েছে ক্রমে ক্রমে। শুয়ে শুয়ে এসব ভাবতেই সেদিনের কথা মনে পড়েছে মারিসার। সেদিন তো যতটুকু মনে পড়ছে সোফায় বসেছিলাম, এরপর ঘর অবধি কি করে এলাম? তাহলে কি রৌদ্রই? বলেই মারিসা কাঁথা দিয়ে নিজের মুখ ঢেকে হাত পা ছুটতে থাকে। উফ, আর কত লজ্জা দেবে তুমি আমায়? এত করে দূরে থাকতে চাইছি, পারছি না। তোমার সাথে কোনো কিছুতেই আমি পেরে উঠবো না। আপন মনে এসব বলে মারিসা উঠে বসে নিজের চুলগুলো খোপা করে। ঘড়িতে কেবল 7:30। বিছানা ছেড়ে বসা ঘরে আসতেই দেখে দরজা আটকানো। মারিসা দরজার দিকে এগিয়ে যায় সেটা খোলার জন্য, তবে সে ব্যর্থ হয়। কপাল কুঁচকে মারিসা বলে, দরজা কি বাইরে থেকে আটকানো? আশ্চর্য। কিছুক্ষণ টানাটানি করার পরও দরজা অনড়। মারিসা ধীর পায়ে পা বাড়ে সিঁড়ির উপরে। রুদ্রের দরজাটা নবে মোছো দিতে খুলে যায় আর মারিসা ভেতরে কাউকে দেখতে পায় না। দরজাটা লাগিয়ে মারিসা চিন্তামুখে নিচে নেমে আসে আর ভাবে, তাহলে কি ও আমাকে বাড়িতে আটকে রেখে গেল? মারিসা দ্রুত নিচে নেমে আসে আর নিজের ফোন হাতে নেয়। আর তখনই ওর মনে পড়ে যে এতদিন একসাথে থাকার পরও ওর কাছে রুদ্রের ফোন নাম্বারটা নেই। মারিসা হতাশা সুরে নিজেকে বলে ওঠে, কি অদ্ভুত সম্পর্ক! পুরো দুনিয়াতে এরকম সম্পর্ক কারো আছে কিনা জানি না। সৌরজগতের বাইরে হলে হতে পারে, যার ফোন নাম্বারটা পর্যন্ত জানি না তাকে কি করে জানবো? আর সেখানে ওর মন বুঝতে পারা তো বিলাসিতা মাত্র। নিজের স্বামী সম্পর্কে নিজেই কিছু জানি না, সেই মন মি বলে নিজেকে ধিক্কার জানায় সে। এরপর নিজের মতো সব কাজ করতে থাকে, কারণ অপেক্ষা হেতু এখন আর কিছুই করেনি তার। দেখতে দেখতে ভার্সিটির সময়ের প্রায় 1.25 ঘন্টা বাকি আছে। মাইশা নিজের ঘরে দাঁড়িয়ে রৌদ্রের সাজিয়ে দেওয়া ভিন্টেজ জিনিসগুলো দেখছিল। এমন সময় গাড়ি পার্ক করার শব্দ শুনতে পেয়ে মাইশা চমকে ওঠে আর তড়িৎ গতিতে বাইরে যেতেই রুদ্র বাইরে থেকে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ওকে দেখে মাইশা কিছু না বলে রুদ্র প্রতিক্রিয়াহীনভাবে বলে, কখন উঠেছো? তুমি আমায় আটকে রেখে গিয়েছিলে। বি রেডি, একসাথে বের হবো। অসম্ভব, তোমার সাথে আমি যাব না। কি থেকে কি বলে ফেলবো, আবার কি থেকে কি হয়ে যাবে। না না, আর ওর সাথে একসাথে গেলে সবাই অনেক কিছু ভাববে। এমনিতে সবাই এখন কেমন করে যেন দেখে। নিজেকে এসব বলতে বলতে মাইশা হুড়মুড় করে সব গুছিয়ে বেরিয়ে যায়। একটু বাদে রৌদ্র নিচে এলে মাইশাকে দেখতে না পেয়ে স্থির গলায় বলে, আই নিড ইট। তোমার প্রতিটা পদক্ষেপ আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। কিপ রানিং, ইউ উইল বি ক্যাচড ইন নো টাইম দেন। বলে রুদ্র এক বিকৃত হাসি হাসে। ক্লাস ব্রেক টাইমে বাইরে দিয়ে একা ঘুরতে থাকলে মাইশা প্লেগ্রাউন্ডের দিকে চলে আসে। সেখানে সীমান্তদেরকে বাস্কেটবল খেলতে দেখে মারিসা ফিরে চলে আসতেই পেছন থেকে ডাক পড়ে, হেই মারিসা, তুমি এখানে? কিছু না, এমনি ঘুরছিলাম। ও, নিনিতা ফিরেছে? না, এখনো ফেরেনি, আসছি আমি। বলেই মারিসা দ্রুত চলে যেতে চায়, কারণ সে জানে এই মুহূর্তে যদি কোনোভাবে রৌদ্র সীমান্তর সাথে ওকে দেখে ফেলে তাহলে কি হতে যাচ্ছে। এই ব্যাপারটা অল্প দিনেই মারিসা চৌকস মাথাতে বেশ ভালোভাবেই ঢুকে গেছে। ওয়েট, দাঁড়াও, কিছু হয়েছে নাকি? কই না তো, আমার ক্লাসের সময় হয়ে যাবে তাই বলছিলাম। ও ঠিক আছে, যাও তাহলে। বলতে মারিসা দ্রুত সেখান থেকে প্রস্থান করে। কোনো কিছু না বলে এভাবে মারিসা চলে যাওয়ার ব্যাপারটা সীমান্তের কাছে খাপছাড়া মনে হয়। সীমান্ত কিছু একটা বুঝতে পেরে কপাল কুঁচকে তাকিয়ে থাকে।
পেছন থেকে ওদের ডাকে সীমান্ত আবারও নিজের খেলাতে মন দেয়। ক্লাসে ঢুকতেই মার্শা দৃষ্টি কাড়ে সফেদ রঙের জিন্স শার্ট আর কালো রঙের প্যান্ট পরিহিত সুদর্শনের দিকে, যার আদেশ কিছু সময় আগে সে অমান্য করে এসেছে। সে খুবই মনোযোগ দিয়ে কোনো ডিজাইন স্কেচ করছে। সিল্কি চুলগুলো চোখের উপর পড়ে আছে। মাইশা আস্তে করে ক্লাসে ঢুকে হাত কসলাতে কসলাতে ওর বসা বেঞ্চের পাশ কাটিয়ে যেতেই সে বিড়বিড় করে ডিজাইন করতে করতে বলে, কাজটা একদম ঠিক করনি শর্টি। ওর কথাতে মারিশা চমকে ওঠে আর মারিশা তড়িঘড়ি করে নিজের জায়গাতে বসে পড়ে। স্যার ক্লাসে ঢুকে কিছুক্ষণ বিজ্ঞ বক্তৃতা দিয়ে আগের মতোই গ্রুপ ওয়ার্কের কথা বলে। সবাই যে যার মতো গ্রুপ করতে ব্যস্ত হয়ে পড়ে মারিশা সেখানে নিজের মতো বসে একটা তীক্ষ্ণ চাউনি দিয়ে সামনে তাকিয়ে থাকে, যেখানে তখন থেকে পেছন ঘুরে অপলক এক দৃষ্টিতে সেই দিনে সেই মেয়েটি রুদ্রকে দেখে যাচ্ছে। আর রুদ্র সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে নিজের মতো স্কেচ করে যাচ্ছে। কিছুক্ষণ বাদে স্যার সবাইকে শান্ত হতে বলে। গ্রুপ নাম বলতে থাকে, যেখানে রুদ্রের নাম না থাকায় উনি বলেন, ইফতিসাম রুদ্র, গ্রুপে তোমার নাম নেই। ডু ইউ হ্যাভ এনি পার্টনার ফর ইউর গ্রুপ ওয়ার্ক? ইয়েস আই ডু, বাট ইটস জাবিন। বিন্দুমাত্র দ্বিধা না করে রুদ্র তীক্ষ্ণ গলায় উত্তর করে। ওর নামটা বলতেই ক্লাসের সবাই মারিশাকে দেখতে থাকে আর মারিশা হতবিহ্বল হয়ে নিচের দিকে তাকিয়ে নিজের নখ খুঁটতে থাকে। ওকে, সময় মতো কাজটা জমা করবে মারিশা। চেয়ার চলে গেলে রুদ্র নিজের ব্যাগ উঠিয়ে আবার এসে মারিশার পেছনের বেঞ্চে বসে পড়ে। আর মারিশা পেছনে ঘুরে ওর দিকে তাকাতেই রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে ওর দিকে এক চোখ টিপে। মারিশা চকিত হয়ে সামনে ঘুরে তাকাতেই মৈথিলি এসে বসে ওর সাথে। ওকে দেখে মারিশা কিছুটা বিরক্ত হয়, তবে তা প্রকাশ করে না। মৈথিলি বলে, আমাকে তোমার সাথে গ্রুপ ওয়ার্কে নেবে? না, আমরা অলরেডি 3 জন। কই আরেকজন? বেড়াতে গেছে। ও আচ্ছা, ওর নাম কি রৌদ্র? মৈথিলি বেঞ্চে কোনোই থেকে এক হাত গালে রেখে রুদ্রের দিকে ইশারা করে বলে। মাসি বুঝতে পারে ওর কথা, যেহেতু কিছুক্ষণ আগে মাসা ওকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেছে রুদ্রের দিকে। মাসা ভারমুখ করে বলে, জানি না, তুমি গিয়ে জিজ্ঞেস করো। কেন? একটু আগেই তো ও তোমাকে নিজের পার্টনার বললো। তাহলে তো স্যার ওকে নাম ধরে ডেকেছে, সেটাও শুনেছো। শুধু শুধু কেন জানতে চাইছো আমার কাছে? গত ক্লাসে তো ওকে দেখিনি। আমার না ওকে খুব ভালো লাগছে। হি ইজ সো হ্যান্ডসাম অ্যান্ড হট। ঘরের কাজ করছিল তাই আসেনি। তাহলে এখানে কেন বসেছো? ওর পাশে গিয়ে বসো। ইস, যদি বসতে পারতাম। নিয়ে নাও না আমাকে তোমাদের সাথে এক গ্রুপে প্লিজ। দেখো, গ্রুপে আমরা অলরেডি 3 জন, আর বাকিদের পারমিশন ছাড়া আমি তোমাকে কি করে নিই? তাও ঠিক, কিন্তু আমি তোমাদের সাথেই কাজ করব, দেখো। ওর কথাতে মারিশার মেজাজ বিগড়ে গেলে মারিশার পিছু ফিরে তাকায় আর দেখে রুদ্র আগের মতোই কিছু আঁকছে। এসবের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই বলেই চলে। ক্লাস শেষে আগের মতোই রুদ্র দাঁড়িয়ে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে মারিশা এগিয়ে ওর কাছে যায়, তবে মারিশা কিছু না বলে রুদ্র নির্জীব কণ্ঠে বলে যেতে। ও নাকচ করে। কথাটা শুনতে রুদ্রের মুখভঙ্গিতে কেমন নির্লিপ্ততা স্পষ্ট হয়, আর ও কিছু না বলে তাকিয়ে থাকে মারিশার দিকে। মারিশা সেটাও বুঝতে পেরে ব্যাপারটা কিছুটা হালকা করে ঠোঁট কামড়ে ভাবতে থাকে কি বলা যায়। কিছু একটা মাথায় আসতেই মারিশা বলে, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। যদি আমার কোনো দরকার হয় আমি তোমার ফোন করে নেব। আমার ফোন নাম্বার তোমার কি কাজে লাগবে? এত মাসে তো কোনো কাজে লাগেনি, কখনো তো চাওনি। লাগতেই পারে, এখন তো চাইছি। এতদিন আমরা একসাথে আছি আর আমাদের ফোন নাম্বারটা পর্যন্ত কারো কাছে নেই। ব্যাপারটাও অদ্ভুত না? না, অদ্ভুতের কি আছে? আর আমার মনে হয় না আমার ফোন নাম্বার তোমার কোনো কাজে লাগবে। এতদিন যখন লাগেনি, এখনো লাগবে না। সামান্য ফোন নাম্বারই তো চেয়েছি, তোমার ব্যাংক ব্যালেন্স ক্রেডিট তো চাইনি আমি। এত কথা শোনানোর কি আছে? তুমি নিজেও তো কখনো চাওনি। ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড তুমি সময় মতো জেনেই যাবে। আর বাকি রইল চাওয়ার কথা। রৌদ্র কারো কাছে কিছু চায় না, যার যেটা দরকার সেটা আদায় করে নিতে জানে। ইফ আই নিড ইট, আই অ্যাভেঞ্জ ইট বাই এনি মিনস। সেটা তোমার চেয়ে ভালো আর কে জানে শর্টি। কথাটি বলতে রুদ্র পকেটে হাত রেখে নিচু হয়ে মারিশার দিকে কিছুটা ঘাড় ঝুঁকে দাঁড়ায়। ওকে হঠাৎ এভাবে দেখে মারিশা চোখ বড় করে সামান্য পিছিয়ে যায়। আর একই সময় সীমান্ত ওর বল আর ইকুইপমেন্টের ব্যাগ নিয়ে কচ্ছপের ন্যায় ধীর গতিতে বিপরীত দিক দিয়ে হেঁটে যাচ্ছিল।
আর তার বিপরীত ভবনের ভেতর থেকে মৈথিলি মারিশাকে রুদ্রের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলতে দেখে সেখানে আসার উদ্দেশ্যে পা বাড়ায়। একই সময়ে রুদ্রকে এভাবে ঝুঁকে দাঁড়িয়ে কথা বলতে দেখে উৎস ডাকে সবাইকে। বাকিরা সেদিকে তাকিয়ে মারিশাকে খুঁজতে থাকে, যেহেতু রুদ্র দেওয়ালের মতো তার বিশাল বুফ নিয়ে ছোটোখাটো মারিশার সামনে দাঁড়িয়েছিল। আর ওরা সামনের সমান বিপরীত পাশ থেকে ওদের সোজা হাঁটছিল, তাই ওদের মারিশাকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়। ওদের পেছনে ফোন স্ক্রল করে হাঁটতে থাকা সীমান্ত ওদের কথা শুনে দাঁড়িয়ে যায়, আর সামনে তাকাতেই ওদেরকে নিজেদের বিপরীত ভবনের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে দেখে। দেবে কিনা সেটা বলো। এমনভাবে চাইছো যেন ইউ হ্যাভ ক্লেমড ইট। দাও। কি দেব? তোমার ফোন। ও আচ্ছা। কেন, তুমি কি দেবার কথা ভেবেছিলে? না কিছু না। বলেই মারিশা দ্রুত হাতে ব্যাগ থেকে ফোনটা বের করে ওকে দেয়। রুদ্র ফোনটা হাতে নিয়ে সোজা হয়ে দেয়। ততক্ষণে মৈথিলি সেখানে চলে আসে, আর দূর থেকে সীমান্ত আর ওর বন্ধুরা ব্যাপারটা লক্ষ্য করতে থাকে। রুদ্র মারিশার ফোন নাম্বারটা ওঠাতে লাগলে মৈথিলি এসে দিক বেদিক না ভেবেই বলে, তুমি এখানে কি করছো? হাই, আমি মৈথি। ওর কথা শেষ করার আগেই সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে রুদ্র মারিশার দিকে ফোন দিয়ে বলে, নাও, আমি ওয়েট করব। মারিশা ফোনটা নিয়ে ব্যাগে রাখতে গেলে এক পরিচিত কণ্ঠে মারিশা চমকে ওঠে। আউসটি বলে, হায়, তখন কথা না বলে সেখান থেকে কাঠবিড়ালের মতো ছুটে চলে এলে কেন? চোখ তুলে তাকাতে মারিশা তার সামনে সীমান্তকে আবিষ্কার করে, যে ঠিক রৌদ্রের পাশে দাঁড়িয়ে। প্রথমবারের মতো মারিশা রৌদ্র আর সীমান্তর মুখোমুখি। মুহূর্তে মারিশার মাথা দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সীমান্তের প্রশ্নে ক্ষণিকেই রৌদ্রের মধ্যে এক রুদ্রমূর্তি রূপ আগত। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক সীমান্তের দিকে তাকায়। মারিশা কোনো উত্তর না দিলে সীমান্ত আবার বলে, তখন চলে এলে কথা না বলে কারোর ভয়ে? কিসের ভয়? বললাম না ক্লাস আছে, দেরি হয়ে যেত তাই। কিছুটা ইতস্তত হয়ে একবার সীমান্তের দিকে তাকিয়ে আরেকবার রৌদ্রের দিকে তাকিয়ে মারিশা বলে, ও, তো এখন বাড়ি যাবে? না, আমার মানে ক্লাবে। হাতের নখ খুঁড়তে খুঁড়তে মারিশা রৌদ্রের দিকে তাকিয়ে থাকে, আর রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে ওর দিকে। ওদের তিনজনকে এভাবে দেখে মৈথিলি কোনো কিছু বুঝতে না পেরে যেন বোকা বনে যায়, আর হা হয়ে দেখতে থাকে। ও, তোমার তো ক্লাব আছে, ঠিক আছে যাও, নয়তো দেরি হয়ে যাবে। মারিশা এক চুলো না নড়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র নিস্তেজ গলায় বলে, যাও। রুদ্র বলা মাত্রই মারিশা তড়িঘড়ি করে সেখান থেকে হাঁটা দেয়, ঠিক যেভাবে এক অবলা হরিণ নিজের প্রাণ বাঁচাতে দৌড়ায় কোনো হিংস্রের থেকে। ওকে যেতে দেখে মৈথিলিও ওর পেছনে ছুটে যায়, আর পেছনে রেখে যায় দুজন সমকক্ষকে। এত অবিডিয়েন্ট? দুদিন আগেও তো ফিরে তাকাসনি, হঠাৎ এত ফ্যামিলি ফ্রেন্ডলি আচরণ। নান অফ ইয়োর বিজনেস। ইয়েস, নান অফ মাই বিজনেস। স্টিল আই নো হার। ওর সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্কও রয়েছে। একটা ভালো মেয়ের জীবন শেষ হয়ে যাবে আর সেটা জেনেও চুপ করে থাকার মতো লুজার আমি নই। ও একটা সাধারণ মেয়ে, কেন খেলছিস ওর সাথে? আমার যখন যেভাবে ইচ্ছে হবে আমি ওর সাথে কথা বলবো। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এনি এক্সপ্লেনেশন। শুধু একটা কথা তোকে বলবো, ওর কাছ থেকে দূরে থাক, ব্যাস অনেক হয়েছে। এখন থেকে ওর ধারে কাছে আসারও চেষ্টাও করবি না। আর যদি আসি তাহলে কি করবি? সীমান্ত কিছুটা চটে গিয়ে বলে। দূর থেকে ওদের মধ্যে যে একটা দারুণ তর্ক চলছে সেটা বুঝতে সীমান্তের বন্ধুদের বাকি থাকে না। কি করবি তুই বল, ভয় পাই নাকি আমি তোকে? রুদ্রর কথাতে এদিক সেদিক তাকিয়ে একটা তীর্যক হাসি হাসে, আর সীমান্ত ধীর গলায় বাঁকে হেসে বলে, কি করবি, পেটাবি? যেভাবে সাম্যকে মেরেছিলি, নাকি যেভাবে ওই ছেলেগুলোকে মেরেছিলি ফ্লাইওভারে বেধড়কভাবে ও মানুষের মতো? ওর মুখে সাম্যের কথাটা শুনে মাইক্রো সেকেন্ডের জন্য রুদ্র আলতো চকিত হলো। পরক্ষণই নিজেকে প্রতিক্রিয়াহীন রেখে বলে, আমি জানি না তুই কাদের কথা বলছিস, তবে আমি এতটুকু ভালোভাবেই জানি আমি তোর মতো টিউবলাইট না। আমি কখনো কনফিউজড হই না। আর আমি যতটুকু বুঝেছি নিনেতা তোকে বেশ পছন্দ করে। যদি লুজার নাই হস তবে ওর কি যেন বলে, পিওর ভালোবাসার দিকে মন দে, আমার আর মারিসার ব্যাপারে না। আর তোর ওকে নিয়ে এত মাথা ব্যথার কিছু দেখছি না। তুই তো আর ওকে ভালোবাসিস না, আর ভালোবাসলেও কোনো লাভ নাই। কি বললি তুই? আমি কোন দিকে মন দেব কিনা সেটা তুই আমাকে বলে দিবি? আর মারিসার ব্যাপার ঠিক আছে, বাদ দিলাম, লেটস ফরগেট অ্যাবাউট ইট। তবুও আমি তোর সম্পর্কে সব খুঁজে বার করব, ইচ অ্যান্ড এভরিথিং। গো অ্যাহেড।
তোর এই ভালো মানুষের মুখও সবার সামনে আমি নিয়ে আসবই। এই যে সারাক্ষণ এত ট্যালেন্ট, এত ভদ্র সেজে থাকা, সব বার করবো আমি। তুই ঠিক কতটা অ্যাগ্রেসিভ আর টক্সিক সেটা জানলে মারিসা কোনোভাবেই তোর সাথে থাকবে না। আমি কখনোই কোনো কিছু সেজে থাকি না। আমি যেমন আমি তেমনই থাকি। যখন তোর সমস্ত অমানুষী বের হয়ে আসবে তখন আমি দেখব মারিসা কি করে তোর সাথে থাকে। তুই একটা টক্সিক পারসন। শি উইল নেভার চুজ ইউ। বাট ইফ শি অলরেডি ডিড। রুদ্র ঠোঁট কোণে হেসে কর্কশ কণ্ঠে এগিয়ে এসে বলে। কথাটা বলেই ওরা দুজনে বড় হয়ে তাকায়। এরই মধ্যে উৎস হিরণ্য তদ পরিস্থিতি বেগতিক দেখে হাঁকিয়ে ডাকচারে সীমান্তকে। সীমান্ত কোনো কিছু না বলে ওইদিকে চলে আসে, আর রুদ্র তার বিপরীতে বেরিয়ে যেতে যেতে কাউকে ফোন করে। নয়না ভিরাম, ওনার নওয়ান ইস্তিয়াক, ইনহিরিটর নওয়ান ইবতিসাম। রুদ্র নামক সোনালি রঙের নামফলক করা আছে এক আলিশান বাড়ির মূল ফটকের পাশের দেওয়ালে। দ্বৈতমুখী বাড়িটির ভেতরে মনোমুগ্ধকর পরিবেশ জানান দিচ্ছে বাইরে রাখা নামটি কতটা সাফল্য অর্জন করেছে। বসার ঘরের ছোপায় অঙ্কন বসে সামনের হাতে নখ খুঁটে যাচ্ছে দাঁত দিয়ে, আর রৌদ্র এক আলিশান জানালার সামনে পকেটে হাত রেখে রক্তশূন্য মুখ করে দাঁড়িয়ে। বিধিবৎ সিলভার রঙের স্যুট পরিহিত মধ্যবয়স্ক ফর্সবর্ণের একজন লোক সিঁড়ি নামতে নামতে বলে, তো তোমার সময় হলো? যা বলার তাড়াতাড়ি বলুন। এটা আমার বাড়ি নয়। আপনি পেপারগুলো কি করেছেন সেগুলো আমাকে ফেরত দিন। চিৎকার করবে না উদ্র, এই তোমার পার্সোনালিটি? আপনার কাছ থেকে আমি কোনো পার্সোনালিটির ডেফিনেশন বা আমার পার্সোনালিটির রেটিং জানতে আসিনি। সামনে থাকা ভারী ফুলদানিটা কথার সাথে সাথেই মেঝেতে সজোরে ছুঁড়ে মারে রুদ্র। ওর এহেন কাণ্ডে খাবার খেতে যেও থেমে যায় অঙ্কন। গিভ ইট ব্যাক টু মি। তোমার এই অ্যাগ্রেসিভনেসের জন্য তোমাকে যথেষ্ট পস্তাতে হবে। আপনার মতো লোকের সাথে যার সম্পর্ক তার পুরো জীবনটাই পস্তানো। এমনটা তো নয় যে আমি তোমাকে পরিচয় দেইনি, বরং তুমি সেই পরিচয় কখনো ব্যবহার করনি। আমি তো তোমাকে বলেছি তুমি এখানে থাকো, বিজনেস দেখো, অ্যাপার্টমেন্ট দিয়েছি আমি তোমাকে, আর সেসব ছেড়ে তুমি সেই একটা ছোট বাড়িতে পড়ে আসো। উদ্ধার করেছেন আপনার আমাকে পরিচয় দিয়ে, গ্রেটফুল আমি। আর আপনার কোনো কিছুর দরকার নেই। আমি এই দেশেও থাকতে চাই না। যখন আমার আপনাদেরকে দরকার ছিল তখন আপনারা কেউই ছিলেন না। ইউ গাইজ টেক মানি ওভার এভরিথিং। আর আমি চিনেছি ডলারে সব হয়, সব। মানি ক্যান গিভ এনিথিং। এখন আমার কাছে সব আছে। আই ডোন্ট নিড এনি অফ ইউ। যদি তাই হয় তাহলে কেন পরে আসো ওই মেটার জন্য? কথাটা বলতেই রুদ্র তার পা দিয়ে সজোরে আঘাত করে সামনে থাকা সোফাটিতে, যা তার নিজের অবস্থান থেকে সরে সামনে থাকা টি টেবিলে ধাক্কা খায়। রুদ্র সামনে এসে রক্তাপ চোখে ওনার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, ওকে নিয়ে আমি আপনার মুখ থেকে একটা কথাও শুনবো না, নট আ সিঙ্গল ওয়ার্ড। বলে রুদ্র বেরিয়ে যেতে নিলে অঙ্কন শরবতটা কোনো মতে শেষ করে রুদ্রের পিছু ছুটে। রুদ্র দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে বলে, বিজনেসটা আপনি ভালোই জানেন। নিজের সো কল ছেলের সাথে ডিল করতেও আপনার খারাপ লাগে না। আমাকে যখন তখন ফোন দেওয়া বন্ধ করুন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পেপারগুলো গুছিয়ে রাখবেন, নয়তো কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে, আর আপনি সেটা কখনোই চাইবেন না। বলেই হন্তদন্ত হয়ে রুদ্র বেরিয়ে যায়, আর তার সাথে অঙ্কনও। রাত 9:30। ভাই মরে যাব ভাই। রুদ্র তুই মরবি ঠিক আছে, আমি কি দোষ করেছি বল? গাড়ির স্পিড মিটারে কাটা 100-তে ঠেকাই অঙ্কন গাড়িতে বসে চিৎকার ছুড়ে বলতে থাকে। ও চিৎকারে অতিষ্ঠ হয়ে রুদ্র ফাঁকা ফ্লাইওভারে গাড়ি থামায়। খুব বেশি রাত না হয়, চারিপাশটা এখনও কিছু ব্যস্ত। নাম গাড়ি থেকে। হ্যাঁ, এটাই ভালো হবে আমার জন্যে। এখনো পর্যন্ত 4 বার এই ফ্লাইওভারটা রাউন্ড মেরেছিস। গাড়ির ফাঁকে ফাঁকে কিভাবে কেউ এভাবে ওভারটেক করে? আমার ভেতরে আর কিচ্ছু নেই, মনে হচ্ছে উদর পিণ্ডি সব এক জায়গাতেই হয়ে গেছে। চল ভাই বাড়ি চল। তুই গাড়ি নিয়ে যা, আমি বরং বাসে করে ফিরবো। ঠিক আছে। আরে আমি বললাম আর তুই মেনে নিলি। আই ডোন্ট লাইক টু ফোর্স এনিবডি। ঠিক আছে, নিয়ে যা আমায়। শুধু একটু ধীরে চালাস, যেভাবে মানুষেরা চালায়, মানে যেভাবে ভালো মানুষেরা চালায়। রুদ্র তখনও ওর দিকে একইভাবে তাকিয়ে থাকলে ও বলে, থাক, যেভাবে রৌদ্র চালায় সেভাবেই বস। একই দিনে বিকালে। ওরা এমন কেন করছিল? জানি না। ওরা দুজন কি তোমাকে পছন্দ করে?
না, ওরা দুজনেই আমায় অপছন্দ করে, তাই এমন করছিল। তুমি এখানে কি করছো? এমনি তোমার সাথে এলাম। আমার না তোমার সাথে কথা বলতে বেশ ভালো লাগে। তুমি অন্যদের মতো না, তোমাকে বেশ ইন্টারেস্টিং লাগে। কথা কম বলো। মৈথিলি নিজের মতো কথা বলে মারিশা নিজের মতো ওর সিটে বসে ডিজাইন স্কেচ করতে থাকে। রৌদ্রের সাথে ছেলেটা কে ছিল? ও তো আমাদের ক্লাসের না। সিনিয়র। আমার না ওকে দারুণ লেগেছে। তুমি না একটু আগে বললে তোমার রৌদ্রকে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমার ওকেও ভালো লেগেছে। ওর কথাগুলো নিজের স্বপ্নে বিভোর হওয়া বাচ্চাদের মতো শোনায়। যেমন বাচ্চারা বলে, আমার দুটো খেলনাই পছন্দ। ও বলে, দুজনের মধ্যে একজনকে পেলেই হবে, যে কোনো একজন, প্রমিস। মারিশা কিছু না বলে দাঁত কিরমির করে একটা দীর্ঘশ্বাস ফেলে। বিকেলে মারিশা ফিরে এসে সমসাময়িকভাবেই দরজা আটকানো পায়। সে নিজের মতোই দরজা খুলে ভেতরে যায় আর প্রতিদিনের মতোই কিছুক্ষণ বিশ্রাম করবে ভেবে বিছানায় এলিয়ে দিতেই তলিয়ে যায় গভীর ঘুমে। সন্ধ্যা ছড়িয়ে রাত 10:30। তোকে যেটা করতে বলেছিলাম সেটা কতদূর ব্যানার্জি? এই তো হয়ে যাবে, হাড়গোড় ভাঙতে তো হবে না। তেমন হলে তো তোকে বলতাম না। জানি। আচ্ছা, ওরা কি খুব ঝামেলা করেছিল? আমার আর আমার লিটল হার্টের মধ্যে এসেছিল, এতটুকুই যথেষ্ট। মুখটা রক্তশূন্য করে রৌদ্র বেলকনির কাউচে বসে অঙ্কনের সাথে কথা বলছে আর ড্রিঙ্কস করছে। আর অঙ্কন পাশেই বসে। ওর কথা শুনে অঙ্কন কপাল কুঁচকে বলে, লিটল হার্ট? ভাই, তোর হার্ট যদি লিটল হয় তাহলে আমারটা কি? তোর মতো এত বড় বুকের পাটা তো আমি কারোর দেখিনি, আর তুই বলছিস লিটল হার্ট? আমি সত্যি মাঝে মাঝে ভেবে পাই না তোর মতো একটা ডাম্ব অ্যাস কি করে আমার বন্ধু হলো। তবে তোকে যেটা করতে দেই তার জন্য তুই পারফেক্ট। আচ্ছা, একটা কথা বলি, উনি যে মেয়েটার কথা বললো সেটা কে? কোনোভাবে তোর গার্লফ্রেন্ড? সবভাবেই। তার মানে তোর গার্লফ্রেন্ড আছে? এটা তো এক আশ্চর্যবোধক চিহ্ন। কে সেই লীলাবতী? কোন মেয়ের কপাল পুড়লো? কি বলেছিস? না, বলছিলাম কোন মেয়ের কপাল খুললো তোকে পেয়ে। বলছিলাম কি রৌদ্র, আজ তুই অনেক ক্ষেপে আছিস, এগুলো ভাঙিস না। কে পরিষ্কার করবে এগুলো? করুণাসুর গলায় অঙ্কন বলে। ঘুম ভাঙতে মারিশা দেখে সন্ধ্যা পেরিয়ে রাত। তাড়াতাড়ি উঠে নিজের সব কাজ সাবলীলভাবে করতে থাকে মারিশা। রাত প্রায় 11টা। মারিশা বসার ঘরে বসে নিজের স্কেচগুলো শেষ করছে আর থেকে থেকে দৌড়ে রান্নাঘরে গিয়ে কাজ করছে। রুদ্রের এখনো কোনো খবর নেই দেখে মনে মনে মারিশার মেজাজ বিগড়ে যায়। তখন এমন ভাব করছিল যেন তখনই চলে আসে আমার সাথে বাড়িতে, আর এখন অবধি লাট সাহেবের কোনো খবর নেই। তাতে আমার কি? আমি ওর থেকে যত দূরে থাকতে পারি। এভাবেই কাজ করতে করতে হঠাৎই সজোরে কলিং বেল বাজে। মারিশা ঘুরতে দেখে কাটা 11:15। তবে কলিং বেল না থেমে এক শব্দে বেজে যাচ্ছে। হঠাৎ শব্দে মারিশা কিছুটা ভরকে গেল। ওর মেজাজ বিগড়ে যায় যখন সেটা অনর্গল বাজতে থাকে। মারিশা শব্দে বিরক্ত হয়ে বলে, কে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর না এসে কেবল বেল বাজার আওয়াজ শোনা যায়। মারিশা খুন্তি হাতে গনগন করতে করতে গিয়ে দরজা খুলেই বলে, মিরানা, মুখ ভেঙে দেব। কথাটা বলতে মারিশা থমকে যায় কলিং বেলের সুইচে রৌদ্রের হাত দেখে। আর পাশে অঙ্কন দাঁড়িয়ে আছে, যে কিনা ইতিমধ্যেই মারিশার এহেন রূপে হতবিহ্বল। ও কিছুটা জোর করে হাসার চেষ্টা করে বিড় করে বলে, এই রৌদ্র, এটা কার বাড়িতে এসেছি আমরা? তোর বাড়িতে মেয়ে কেন? এটা তো আমারই বাড়ি, কিন্তু এই মেয়েটাকে, আমার বউ কোথায়? আপনাকে দেখলে আমার শরীর অনেক রাগ করবে, আপনি বেরিয়ে যান। রৌদ্রের কথাগুলো কিছুটা খাপছাড়া শোনায় আর জড়িয়ে যাচ্ছিল, কিছুটা বেসামালির মতো। ওর কথা শুনে মারিশা গর্জে উঠে বলে, তাই নাকি? ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। বলে মারিশা ঘরের ভেতর আসলে রৌদ্র ঘরে ঢুকতে গিয়ে ডাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে মারিশাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। আর মুহূর্তেই মারিশার খোপা করে রাখা চুলে পিঠ ছেয়ে যায়। ওকে জড়িয়ে ধরতে একটা পরিচিত সুঘ্রাণ নাকে যেতেই রৌদ্র তার খাপছাড়া জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, এই তো আমার বউ, মাই ওয়াইফ। ততক্ষণে অঙ্কন ঘরে ঢুকে পড়েছে। মারিশাকে নিজের দিকে ঘুরিয়ে রুদ্র তার ভারী গলায় বলে, সরি, কোথায় যাচ্ছ তুমি? রুদ্রের কথায় রুদ্র যে তার সজ্ঞানে নেই এবার তা বুঝতে মারিশার বিন্দুমাত্র বেগ পেতে হয় না। মারিশা ওর দিকে কপাল কুঁচকে জাজালো কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? তুমি কি ড্রিঙ্ক করেছো? এমন মাতলামো কেন করছো? কিছু খেয়েছো তুমি? না। মিথ্যে কথা। বিশ্বাস হচ্ছে না? তাহলে একটা চুমু খেয়ে দেখো। রুদ্র নিজের ঠোঁটে আঙ্গুল রেখে মারিশার দিকে এগিয়ে যায়। মারিশা ওর কাণ্ডে চোখ বড় বড় করে দ্রুত সরে আসে। রুদ্রকে এভাবে কথা বলতে দেখে অঙ্কন বলে, এতক্ষণ আমি বুঝেছি আমরা একদম ঠিকঠাক বাড়িতে এসেছি। আপনি কে? কি খেয়েছো? তেমন কিছু না বেহানজি,
একটু বিয়ার ও কখনো খায় না, কখনো না। হঠাৎ আজ একটু বেশি, তাই হয়তো একটু বেশি চলে গেছে। আর আমি অঙ্কন, রুদ্রের জিগরি দোস্ত। অঙ্কন টান টান হয়ে গর্ব করে নিজের পরিচয় দেয়। মাসিয়া কপাল কুঁচকে রুদ্র আর অঙ্কনের দিকে তাকিয়ে থাকে, দাঁত কিরমির করে বলে। এরই মধ্যে রুদ্র আবারও বলে, মিথ্যা কথা, আমি কিচ্ছু খাইনি শর্টি। আমি এসব খাই না। আমি অনেক হেলথ কনসিয়াস। ইউ নো দ্যাট রাইট? এ দেখো। জড়িয়ে যাওয়া কণ্ঠে বলেই রুদ্র মারিসাকে নিজের দুহাতের কোনোই ভাঁজ করে কাঁধ অবধি উঠিয়ে নিজের ফুলে ফেপে ওঠা বাইসেন্স দেখায়, যেটি দেখে মারিসা নিজের অজান্তেই হেসে ওঠে আর অঙ্কনও হেসে ওঠে। যে রুদ্র হাঁ হুঁ এর বাইরে এক লাইনে কথা শেষ করে, তাকে এইভাবে কথা বলতে দেখে এবার মারিসার বেশ ভালো লাগতে থাকে। এই রে, সব পুড়ে গেল। বলেই মারিসা দৌড়ে কিচেনে যায়। ততক্ষণে অঙ্কন রুদ্রকে সোফাতে বসে। মারিসা ফিরেলেই অঙ্কন বলে, আমি তাহলে আসছি। দাঁড়ান, ওকে একটু উপরে রেখে আসুন। আমি দানবটাকে নিয়ে উপরে যেতে পারবো না। আমার দায়িত্ব এতটুকুই বেহেনজি, বাকিটা আপনি সামলান। বলে অঙ্কন বিদেয় হয়। মারিসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর কাছে এসে বলে, উপরে চলো। তুমি যাবে না? চলো। মাসে নিজের সমস্ত শক্তি উজাড় করে ওকে ঠেলে ঠেলে হাঁটিয়ে হাঁটিয়ে উপরে নিতে থাকে, আর এর মধ্যে কয়েকবার হোঁচট খায়। ঘরে কি ওকে বিছানাতে বসিয়ে মারিসা চলে যেতে নিলে আচমকা মারিসার হাতে টান পড়ে, আর কিছু বোঝার আগেই ও নিজেকে রৌদ্রের কোলের ওপর পা ঝুলিয়ে বসে অবস্থায় আবিষ্কার করে। মারিসা দু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রৌদ্রের পানে। রৌদ্রের এক হাত মারিসার পৃষ্ঠদেশে আর আরেক হাতে সে মারিসার হাত ধরে বলে, Why don't you talk with me? অনক মুখ করে রৌদ্র বলে। মারিসা সবচাইতে কাছে বসে আজ রৌদ্রকে দেখতে থাকে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ডান পাশের চোখের শেষ কোণে ছোট্ট একটা কালো তিল, যা এতদিন কখনোই দৃষ্টিগোচর হয়নি। সফেদ জিন্স শার্টের হাতা কোণে অবধি ফোল্ড করা। চোখগুলো কোনো এক চাপা কষ্টে রক্তবর্ণ ধারণ করেছে। কি সেই কষ্ট! পরিবার থেকেও যে এক অনাথের মতো কাটিয়েছে তার সারা জীবন। একে কেবল নিজের ছত্রছায়া থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে, ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলার এক অমোঘ নিষ্পেষিত যন্ত্রণা। ওর দিকে তাকিয়ে মাসে রৌদ্রের বলা ওর সেই ছোটবেলায় কথাগুলো স্মৃতিচারণ করতে থাকে। তুমি জানো ট্যুর থেকে ফেরার পর তুমি আমার সাথে কতদিন কথা বলোনি? 38.5 ডে। তুমি আমার চোখের দিকেও তাকাওনি মারিসা। কথাটা বলতেই মার্শার ভেতরটা কেমন যেন করে ওঠে। মার্শা দ্রুত হাত ছাড়িয়ে উঠতে চায়, কিন্তু রৌদ্র শক্ত করে চেপে ধরে ওর হাত। রৌদ্রের বলিষ্ঠ হাতের দখলে মার্শার নগণ্য হাত দুটি যেন লুকোচুরি খেলছে। তুমি আমার থেকে চলে যেতে চাও বাকি সবার মতো? না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। মার্শা রৌদ্রের বিপর হয়ে বলে যাওয়া কথায় হারিয়ে গিয়ে উত্তর করে। কথাটি শুনে রুদ্র হাসে, আর প্রথমবারের মতো ওকে হাসতে দেখে মার্শা এক নেশাতুর চোখে তাকিয়ে থাকে ওর পানে। রুদ্র হাত হালকা করতেই মার্শা উঠে দাঁড়িয়ে পড়ে। রুদ্র উঠে ওয়াশরুমে সজোরে শিশি বাজিয়ে হাত ধুতে থাকে। ওর এহেন কাণ্ডে মার্শা রাগি কম, বরং হাসেই বেশি। কিছু একটা ভেবে মার্শা নিচে যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখে রুদ্র কাউচে বসে পড়েছে। মার্শা এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলে খেয়ে নিতে। অনুরোধ করে বলতেই রুদ্র সেটা হাতে নেয়। মার্শা নিজের ফোনের ভিডিও রেকর্ড অন করে তা বুকশেলফের উপর রাখে, আর রুদ্রের কাছে যেতে দেখে পানিতে তার অর্ধেক শার্ট ভিজে একাকার। মার্শা রুদ্রের আলমারি থেকে কাপড় বের করার জন্য সেটা খুলতে দেখে পুরো আলমারি ভর্তি সাদা রঙের শার্ট, টি শার্ট, পিলোটি শার্ট, প্যান্ট। প্রায় অধিকাংশ পোশাকই সাদা আর কয়েকটা কালো রঙের প্যান্ট। এত জামা কাপড় সব সাদা রঙের? হি ইজ অবসেসড উইথ হোয়াইট। আর আমি ভাবতাম ঘুরিয়ে ফিরিয়ে একই পোশাক পরে প্রতিদিন। কি করছো শোরে? কিছু না, তুমি ঘুমাও এখন। তুমি ঘুমাবে না? না। তাহলে আমিও ঘুমাবো না। উফ, কি যে করি। আচ্ছা ঠিক আছে বলি মার্শা বিছানাতে বসে পড়ে, আর রুদ্র ওর দিকে তাকিয়েই আলতো হাসি হাসে। তার সাথে রুদ্রের চোখও হাসে, যা দেখে মারিসা মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, তুমি হাসলে তোমার চোখও হাসে। তোমাকে অনেক ভালো লাগে হাসলে। সারাক্ষণ মুখটাকে প্যাঁচার মতো করে রাখো। আমারও তোমাকে অনেক ভালো লাগে, বাট ডু ইউ নো হোয়াট আই লাইক মোস্ট অ্যাবাউট ইউ? কি?
রুদ্র কোনোই বালিশে ঠেকে হাতটা ঘাড়ের নিচে রেখে এক দৃষ্টিতে মার্শার বিপদ সীমার দিকে দৃষ্টি দেয়, যেটা দেখে মার্শা নিজেও দিকে তাকাতেই বুঝতে পারে রুদ্র আসলে মার্শার কি ভালো লাগার কথা বলেছে। মার্শা অবাক হয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তুমি একটা পারভার্ট রৌদ্র। বলেই পাশের বালিশটা রুদ্রের বুকে ছুঁড়ে ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার শর্টই লজ্জা পেয়েছে। জর্ণ ধীরে গলায় বলে রুদ্র বালিশ জড়িয়ে ঘুমের অতলে তলিয়ে যায়। বেশ বেলা করে ঘুম ভাঙলো। প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করে রুদ্র উঠে বসে। চোখ টেনে তাকানোর চেষ্টা করে সে। রুদ্র দু হাতে মাথার চুল টেনে ধরে ব্যথায়। গত রাতের কথা কিছুই মনে পড়ছে না। আশেপাশে তাকিয়ে দেখে সে তার নিজের ঘরে। ড্রাইভ করার পর অঙ্কনের সাথে অ্যাপার্টমেন্টে ছিলাম, তারপর এখানে। ভাবতে থাকে রুদ্র। রুদ্র বিছানা থেকে পা ছেড়ে বসে, আর পাশেই বেড টেবিলে একটা গ্লাস দেখতে পায়, যেটা নাকের কাছে ঘ্রাণ নেওয়ার জন্য নিতেই লেবুর ঘ্রাণ আসছিল। উফ, কিছুই মনে পড়ছে না। কিছুটা হতাশ শোনা যায় রুদ্রের কণ্ঠে। আর তখনই দৃষ্টিগোচর হয় সেই গ্লাসের নিচে রাখা একটা বেগুনি রঙের ছোট্ট চিরকুট। রুদ্র সেটা হাতে নিতেই কয়েকটি লাইন চোখে ভেসে ওঠে। হ্যাংওভার কাটলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও, সব রাখা আছে। চিরকুটটা পরে এক চিকন হাসি খেলে যায় রুদ্রের ঠোঁট কোণে। রুদ্র ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ঘরের সব কিছুই স্বাভাবিক, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না গতকালকের ঘটনা। Did I do any embarrassing thing? Bloody damn it. উফ। রুদ্র নিজেই নিজেকে বলে এক দীর্ঘশ্বাস ছাড়ে। সোফায় গিয়ে বসতে রুদ্রের দৃষ্টি কাড়ে ছোট এক চাবি গুচ্ছ। রুদ্রের মনে পড়ে যায় মার্শার বারবার বলা কথা, আমার কাছে তো চাবি আছেই, তুমি চলে যাও। আর যদি না থাকে তো? কি ব্যাপার, আজ রৌদ্র এলো না? জানি না, আমি কি করে জানবো? না, মনে হলো তুমি জানলেও জানতে পারো। আমি ওর ব্যাপারে কিছুই জানি না। তোমার যে আরেকটা বন্ধু কথা বলেছ, সে আসেনি? না। তুমি কেন প্রতিদিন আসো আমার সাথে ক্লাবে, মৈথিলি? এমনি আমার ভালো লাগে তোমার সাথে আসতে। আর ক্লাবটাও তো কি সুন্দর। তোমাকে তো এখানে জয়েন করতে বলেনি। বারণও তো করেনি। ঠিক কি চাও তুমি বলো তো? আমাকে রৌদ্রকে পটাতে হেল্প। আমি পারবো না, তুমি নিজে গিয়ে পটিয়ে নাও। অবশ্য যদি পটে তো। আমি তোকে পটিয়েই ছাড়বো। এখন চলো কিছু খাই। কেন কেন আমার মাথাটা খাচ্ছ? তাতে হচ্ছে না তোমার? তুমি তো দারুণ কথা বলো, এই জন্যই আম্বিভার্টদের এত ভালো লাগে। চলো কিছু খাই। আজ এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে আমার আরো সন্ধ্যা হবে। আজ না। তোমার বাড়ি কোথায়? সেটা জেনে কি করবে? যাবে? রৌদ্র থাকে তোমার বাড়িতে? তাহলে যাব। ও আমার বাড়িতে কেন থাকবে? না, মজা করলাম। বরং আমি ওর বাড়িতে থাকি। বিড়বিড় করে মারিশা বলে, তখন থেকেই ফোনটা নিয়ে বসে আছিস কেন? কালকে কি হয়েছিল? কই তেমন কিছু না। প্রথমবারের মতো ড্রিঙ্ক করাতে তুই কিছুটা বেসামাল হয়েছিলি, তাই তোকে নিয়ে দিয়ে এসেছি। তারপর ওই বাড়িতে একজনকে দেখলাম যাকে তুই বউ বলেছিস। হোয়াট? আমি না, তুই বলেছিস, সেটাই বললাম। আর কি বলেছি? আর কিছু না। এরপর তো ওকে দেখে আমি তোকে রেখে চলে এসেছি। ওকে। না মানে বেহেনজিকে একটা কথা বলি, তোকে আর বেহেনজিকে না বেশ মানিয়েছে। মানে আমি ভাবতাম তোর গার্লফ্রেন্ড হলে ঠিক কেমন হবে সে, তবে বেহেনজিকে দেখে মনে হচ্ছে না, দ্যাটস পারফেক্ট। রুদ্র এক পলক ওর দিকে তাকিয়ে কোনোরূপ প্রতিক্রিয়া না করেই চোখ সরিয়ে আবারও ফোন হাতে তুলে নেয়। অঙ্কন আবার বলে, তোকে কি কেউ ফোন করবে? মোস্ট ইম্পর্টেন্ট কল। লেট মি প্রেডিক্ট, বেহেনজি তাই না? তাছাড়া তুই কারো ফোনের জন্য ওয়েট করছিস, হতেই পারে না। এটা শুধু পৃথিবী না, সৌরজগতের মধ্যে অষ্টম আশ্চর্য। তুই একটু বেশি প্রেডিক্ট করছিস ইদানিং। সরি। অঙ্কনের কথা শেষ করার আগেই রুদ্র পেরিয়ে যায়। বাড়িতে এসে দরজা লক দেখে সেটা খোলার জন্য মায়েশা নিজের ব্যাগে থাকা চাবিটি খুঁজতে থাকে। পুরো ব্যাগ তন্ন করে খুঁজেও মায়েশা চাবিটি খুঁজে পায় না। তাহলে কি সেটা ঘরে রেখে গিয়েছে আজ? এখন ভেতরে কি করে যাব? অসহ্য। এদিকে সন্ধ্যা যত বাড়ছে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। বাড়িটা এক কোণে, আর চারপাশে ঝাঁকড়া গাছ থাকায় তিমি যেন ধেয়ে আসছে মারিশার কাছে। মারিশা দ্রুত বাড়ির বাইরের আলোটা জ্বালিয়ে সেখানে দুয়ারে বসে রয়েছে, কিন্তু সেই ক্ষীণ আলোতে চারপাশের তমসাচ্ছন্ন যেন মারিশার দিকে চেয়ে চেয়ে দেখছে। ভয়ে ইতিমধ্যে মারিশার গলা শুকিয়ে আসছে, আর সারা শরীরে বেগতিক ঘাম ঝরতে শুরু করে। নেক্টোফোবিয়ার ভূত মাথা চাড়া দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বাইরে দৌড়ে পালিয়ে যাবার শক্তিটুকু কেড়ে নিয়েছে সে মারিয়া থেকে। মারিশা কাপা হাতে রৌদ্রের উদ্দেশ্যে ফোন করে। একাধিকবার কল বাজার পর রৌদ্র সেটা ওঠায়। মারিশা তার কেঁপে যাওয়া কণ্ঠে বলে,
রৌদ্র, আমি চাবিটা হারিয়ে ফেলেছি, তুমি একটু বাড়ি আসো প্লিজ। আসছি শহরে। এক চিকন হাসি খেলে যায় রৌদ্রের ঠোঁট কোণে। আধা ঘন্টারও কিছু সময় বাদে বাড়ির ভেতর প্রবেশকৃত গাড়িটির হেডলাইটের আলোয় চারিপাশ ঝলমল করে ওঠে। মাইশা হাঁটু গুজে বসে দু হাতের নিচে মাথা নামিয়ে রেখেছে। এক নিলিপ্ত গলার স্বর শুনে মাইশা মাথা তুলে তাকায়। শহরে মাইশা মাথা তুলতেই ওর বিধ্বস্ত রূপ চোখে পড়ে। গোল গোল চোখ দুটো রক্তাভ বর্ণ ধারণ করেছে। পুরো মুখ চোখের পানি আর ঘেমে যেন লেপ্টে আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ঘামের সাথে জড়িয়ে। রৌদ্রের কাছে এসে দাঁড়াতে মাইশা তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে নিজের সমস্ত শক্তিতে রৌদ্রের বুকে আশ্রয় খুঁজে নেয়। রৌদ্র দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে এক বিকৃত হাসি হাসে। মাইশা শক্ত করে রৌদ্রের পৃষ্ঠদেশ দুহাতে খামচে ধরে ওর বুকে মুখ গুজে বলে, আমি মরে যেতাম আর একটু হলে। তুমি কোথাও যাবে না আমার থেকে। আই এম রাইট দেয়ার। রৌদ্র চুপ করার শব্দ করে তার গম্ভীর গলায় জবাব করে। চাবি হারানোর পর থেকে মাইশা এখন প্রতিদিন রৌদ্রের সাথে বাড়ি ফেরে, আর রৌদ্র কোথাও না গিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে তার জন্য। তবে আজ ক্লাস শেষে নিনিতাকে বিদায় জানিয়ে মাইশা বাইরে বেরিয়ে আসতেই রৌদ্র ফোন করে বলে, আমার একটু কাজ আছে, তুমি ক্লাবের কাজ শেষ করে সোজা বাড়িতে চলে আসবে। রৌদ্র ফোন কেটে দিলে মাইশা ক্লাবের উদ্দেশ্যে পা পায়। মাইশা আপন মনে আর্কিটেক্টরের কাজগুলো করতে থাকলে পেছন থেকে পরিচিত স্বরে ডাকে ঘুরে তাকায়। মারিশা, কেমন আছো? ভালো আছি, আপনি? ভালো। কাজ শেষ? এই তো প্রায়। ব্যস্ততা দেখিয়ে মাইশা কাজ করতে লাগলে সীমান্ত বলে, আর্কিটেক্টের ভবন দেখতে যাবে? যদিও এই সাবজেক্টের প্রতি এক তুমুল আগ্রহ থাকে, মাইশা এই বিষয়ে সব জানতে চাই, তবুও বলে, থাক, আজ না, অন্য কোনো দিন। মাইশার আগ্রহ থাকা সত্ত্বেও না বলার ব্যাপারটা বুঝতে সীমান্তের খুব একটা দেরি হয় না। আর না বলার কারণটাও ওর জানা, তবুও নিজেকে সামলে রেখে সীমান্ত বলে, আজ তো তাড়াতাড়ি শেষ, আর সেখানেও যেতে খুব বেশি সময় লাগবে না। কত দূরে ভবন? আমি জানতাম তুমি রাজি হবে। কিছু সময়ের ব্যবধানে ওরা আর্কিটেক্টর ভবনে এসে পৌঁছায়। মাইশা চারিদিকটা অবাক চোখে দেখতে থাকে। আস্তে আস্তে সীমান্ত যা বর্ণনা দিয়েছে, ভবনটা তার চেয়ে অধিক সুসজ্জিত। চারিদিকে দেখে বোধ হচ্ছে কোনো প্রাচীন হাজার বছরের পুরনো স্থাপত্যকীর্তি বিকেল হয়। আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না। সাধারণ নৈপুণ্যের কারুকার্যে তৈরি হয়েছে আলিশান ভবন। তবে কিছু জায়গায় পরিত্যক্ত আকারে তৈরি আর কিছু স্থাপনা এখনো নির্মাণাধীন। এটা তো পুরো গোলক ধাঁধার মতো। মারিসা অবাক হয়ে বলল, তোমাকে বলেছিলাম না পস্তাবে না? মিলল তো কথা। মাইশা সায় দিয়ে বলে। মাইশা চারিদিকে নিজের মতো অবাক চোখে ঘুরে ঘুরে দেখতে লাগলে সীমান্ত ওর দিকে তাকিয়ে থাকে। এরপর বলে, মারিশা, তুমি রৌদ্রকে ভালোবাসো? হ্যাঁ। আর রৌদ্র? আপনি সেটা জেনে কি করবেন? তুমি শুধু শুধু ওর মতো একটা ছেলের সাথে জড়িয়ে নিজের জীবন শেষ করছো মারিশা। হি ইজ সো আনপ্রেডিক্টেবল। আপনি কি আমাকে এসব বলার জন্যই এখানে নিয়ে এসেছেন? আরো কিছু বলার জন্য। একটু থেমে সীমান্ত পকেটে হাত থেকে টান টান হয়ে বলে, আমি তোমাকে। 4টে জেট প্লেন একসাথে উড়ে গেল। প্রচণ্ড শব্দে মারিশা আকাশের দিকে তাকায়। আর সীমান্ত। আকাশ ঠান্ডা হলে মারিশা বলে, কি বলবেন তাড়াতাড়ি বলুন, ফিরতে হবে আমায়। মুখ ভার করে সে বলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রক্তশূন্য মুখ করে সীমান্ত বলে, আমি তোমাকে। বলে সীমান্ত নিজের কথা বলতে শুরু করে অনর্গল। ওর কথাতে মারিশার মুখের বাচন ভঙ্গিতে বোঝা যায় সীমান্তের কথাগুলো মারিশার কাছে খুব একটা প্রীতিদায়ক ছিল না। তবু মারিশা দাঁড়িয়ে ওর সব কথা শোনে আর পাল্টা উত্তর দেয়। ওরা কথা বলতে থাকলে অদূরে দাঁড়িয়ে কেউ একজন ওদেরকে দেখতে থাকে, যা সীমান্ত বা মারিশা কারোরই দৃষ্টিগোচর হয় না। দেখতে দেখতে চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। মারিশা নিস্তেজ মুখে বলে, সন্ধ্যা হয়েছে, ফিরতে হবে। চলো, আমি এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার হবে না, আর আজকের পর থেকে আমাদের আর দেখা না হলেই আমার মনে হয় ভালো হবে। তুমি আমাকে ভুল বুঝছো মারিশা। ও কথা বলতে বলতে মারিশা সেখান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। আর সীমান্ত ওকে ক্ষিপ্ত হয়ে পিছু ডাকে। আমি যা বলেছি তোমার ভালোর জন্যই মারিশা। বাড়ি ফিরতে মারিশার সন্ধ্যা পেরিয়ে যায়। এক নির্লিপ্ত মুখে মারিশার দরজার সামনে এসেই থমকে ভেতরে রুদ্রকে দেখে, যে সোফার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে ইতিমধ্যেই এক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। ও তো বলেছিল কাজ আছে, এত তাড়াতাড়ি ফিরে এলো। মনে মনে ভেবে মারিশা ধীর পায়ে ঘরে ঢুকে শীর সামনে আসতে আসনুরূপ প্রশ্নের সম্মুখীন হয়। কোথায় ছিলে শহরে?
কাজ ছিল ক্লাবে। এত দেরি তো হবার কথা নয়। নিনিতার সঙ্গে ছিলাম। মাথা নিচু করে কথাটি বলে মার্শা রৌদ্রের দিকে তাকায়। ওর কথাই রৌদ্র বিনা পত্রিকাতে তাকিয়ে থাকে মার্শার পানে। ওকে এভাবে তাকাতে দেখে মার্শা ক্ষিপ্ত কণ্ঠে বলে, এভাবে কেন দেখছো? আমি কি আমার ইচ্ছে মতো কোথাও যেতেও পারবো না? আমি তো তোমাকে কিছুই বলিনি। তাহলে এমন কেন করছো? কথাটা বলে মার্শা এগিয়ে যাবার আগে রুদ্র হাওয়ার পেকে এগিয়ে এসে এক হাত পকেটে রেখে আরেক হাত মার্শার কোমর চেপে ধরে ওকে সিঁড়ির দেওয়ালে ঠেকায়। খুব জোরে ধাক্কা দেওয়াতে মার্শার মাথায় পেছনের দিক দেওয়ালে লাগে, কিন্তু তার আগে রুদ্র সেখানে নিজের হাত রাখে আর আরেক হাতে ওর কোমরের পৃষ্ঠদেশ চেপে ধরে মার্শা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে আর ক্ষিপ্ত কণ্ঠে বলে, ছাড়ো রুদ্র, ভালো লাগছে না, ছাড়ো। আওয়াজ নিচে লিটল হার্ট, আওয়াজ নিচে। রুদ্র কেন এমন করছো? আমি কি নিজের ইচ্ছে মতো চলতে পারি না? অবশ্যই পারো, কিন্তু সেটা আমাকে জানিয়ে, আমাকে বলে। আমি তো তোমাকে কখনোই বাধা দিইনি। তুমি বারবার ভুলে যাচ্ছ আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার লিগ্যাল ওয়াইফ। কথা ছিল তুমি আমার সব কথা শুনবে। বারবার এক কথা মনে করাতে আমার একদম ভালো লাগে না, সরি। রৌদ্র মার্শার চল চেপে ধরে বলতে থাকে, তবে মার্শা জোরে কথা বলল। রুদ্র ধীর আর ঠান্ডা গলায় কথা বলে তার লিটল হার্টের সাথে, কারণ রুদ্র খুব ভালোভাবে জানে নিয়ন্ত্রণ হারালে সে কি করতে পারে, যেটা সে কোনোভাবেই করতে চায় না আর তার লিটল হার্টের সাথে। কিন্তু চিৎকার করে কথা বলাও তো তার পছন্দ নয়, তাই শাস্তি তো দিতেই হবে। তাই এমনভাবে শাস্তি দেবে যেন শাস্তি দেওয়া হয় কিন্তু তার শটই ব্যথা না পায়। কিন্তু রৌদ্রের এন উগ্র আচরণে মার্শা ইতিমধ্যেই কোণঠাসা, যেটা বুঝতে রৌদ্রের বিলম্ব হয় না। মার্শা আবারও সাহস নিয়ে বলে, সরো রুদ্র, যেতে দাও আমায়, ছাড়ো। আমি তোমার সব কথা শুনতে বাধ্য নই। কথাটা শেষ করার আগেই এবার রুদ্রের ধৈর্যের বাঁধ ভাঙে। রুদ্র মার্শার মুখ থেকে কথাটি কেড়ে নেয়। ন্যানো সেকেন্ডে মার্শের অধর রুদ্রের দখলে, আর মার্শা হাত দিয়ে রুদ্রের হাত নিজের চল থেকে ছাড়ানোর চেষ্টা করলে রুদ্র তার আরেক হাতে ও দুহাত চেপে ধরে কিছু সময় বাদে রুদ্র মুখ সরিয়ে থামলে মার্শা অসম্ভব জোরে নিঃশ্বাস নিতে থাকে। রুদ্র তার রক্ত রাঙ্গানো চোখে ওর জল চেপে ধরে বলে, তোমাকে তো এখনো ঠিক করে ধরিনি, এর মধ্যেই ছাড়া পাওয়ার জন্য ছটফট করছো। আমি ফোর্স করা জিনিসটা একদম পছন্দ করি না, বাট ইউ অলওয়েজ মেক মি ডু দ্যাট। এখন শুধু ঠোঁটে ছাপ রেখেছি, আমাকে ফোর্স বলে এমন হাল করতে বাধ্য করো না যাতে তোমার বাইরে বের হওয়া বন্ধ হয়ে যায়। আমার লাগছে রুদ্র। রুদ্র ওর চল ধরে রাখা অবস্থায় মার্শা বলে। কথাটা বলতে রুদ্র হাতটা কিছুটা হালকা করে। তিত্তির করে কাঁপতে থাকা মার্শার ঠোঁটের সাথে বুকের ভেতরটা প্রচণ্ড জোরে স্পন্দিত হতে থাকে। ওর চোখের দিকে তাকাতেই মার্শা রুদ্রের ডাগর চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখতে পায়। চোখে মুখে রাগ যেন ঠিকরে বেরোচ্ছে। রুদ্রের কপালে চুলের ফাঁকে ফাঁকে বিন্দু বিন্দু ঘাম জমি আছে। মার্শা ওর এহেন উগ্র আচরণে চোখের দিকে তাকিয়ে কোনো কথা না বলে রুদ্র বলে, এখন তুমি সোজা ঘরে যাবে অথবা আমরা কন্টিনিউ করব, চয়েস ইজ ইয়োর্স। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রুদ্রের এহেন কথাই মার্শা বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকলে রুদ্র স্থির কণ্ঠে বলে, মনে হচ্ছে তুমি চাইছো আমরা কন্টিনিউ করি। কথাটা বলতে চকিত মার্শা দুহাত রুদ্রের বুকে আলতো করে ঠেকিয়ে বলে, না, আমি ঘরে যাচ্ছি। বলেই রুদ্রের হাতের নিচ দিয়ে একরকম ছুটে বেরিয়ে যায়। রুদ্র ঘাড় ঘুরিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মার্শা দরজা বন্ধ করে প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এর মধ্যে প্রকাণ্ড জোরে গাড়ির শব্দ হলে মার্শা এক দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে ছুটে যায় আর দেখে রুদ্র গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। স্পিডোমিটারে কাটা 100 ছাড়িয়েছে। প্রচণ্ড গতিতে একটি গাড়ি একাধিকবার ফাঁকা রাস্তাতে একটা নির্দিষ্ট সীমান্তে রাউন্ড দিচ্ছে। আশেপাশে বেশ কিছু মানুষের হই হুল্লোড় চেঁচামেচি শোনা যাচ্ছে। বেশ কিছু গাড়ি বিভিন্ন অ্যাঙ্গেলে নিজেদের গাড়ি ড্রাইভিংয়ের কারসাজি দেখালেও সবচেয়ে প্রামাণিক দৃশ্য ছিল চিক ব্ল্যাক রঙের অডি গাড়িটির। দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো কার রেসিং এরিয়া। গাড়িটি বেশ কিছুক্ষণ গোল গোল করে ঘুরে তার রেসিং কারসাজি দেখিয়ে থামে। অঙ্কন গাড়িটির সামনে এলে ড্রাইভিং সিটের কাছ নামিয়ে রুদ্র বলে, আমি যাচ্ছি, তুই আয়। রুদ্র তড়িৎ বেগে গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। ফাঁকা ফ্লাই ওভারে বেশ কয়েকবার রাউন্ড দিতেই ফ্লাই ওভারে আরেকটি গাড়ি পার্ক করে দাঁড়িয়ে থাকা একজনের নজর কাড়ে প্রচণ্ড স্পিডে চলে যাওয়া রুদ্রের গাড়িটি। অঙ্কন
অনেকক্ষণ যাবৎ রুদ্র গাড়িটি দাঁড় করে দাঁড়িয়ে আছে ফ্লাইওভারের উপর। হাত ঘড়িতে সময় দেখে নেয় রাত 11:30। রুদ্র আলতো করে শ্বাস নেয় আর বারবার চোখের সামনে মাইশার অনগ মুখটা ভেসে উঠছে। তুমি যত দূরেই যাও না কেন শহরে, তোমার মাথায় কেবল আমার ভাবনাই ঘুরবে। তুমি আমাকে নিয়ে ওভারথিংক করবে, এরপর নিজেই ধরা দেবে। And I will make sure of it. রুদ্র নিজেই নিজেকে বলতেই আরেকটি কর্কশ আওয়াজ তার কানে আসে। আমি জানতাম ফিরে যাওয়ার মতো লুজার তুই নোস। সুস্থ হয়ে ফিরেছিস? শ্যামলা রঙের শার্ট আর কালো প্যান্ট পরিহিত শ্যাম এক পাহাড় সম রাগ নিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে, আর তার দুহাতে দুটো সেগুন কাঠের হকি স্টিক। রুদ্র, অনেক খুঁজেছি, বিশ্বাস কর, অনেক। এভাবে পাবো ভাবিনি। আগে তোর অডির সাথে হিসেব মিলাই, তারপর তোকে দেখছি। কথাটি বলতেই শ্যাম্য এক হাতের হকি স্টিক ফেলে আরেকটি হকি স্টিক তুলে রুদ্রের গাড়ির উপর সজোরে আঘাত হানে সম্মুখ দিকে। সাম্য, ইউ ফাকিং বেস্ট। কথাটি বলে রুদ্র পাশে পড়ে থাকা আরেকটি হকি স্টিক দিয়ে এক হাতে সজোরে সাম্যের বাহুতে আঘাত করে। দ্বিতীয়বার গাড়িতে আঘাত হানার পূর্বেই ক্ষণিকের ব্যবধানে ওদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। বেশ জোরদার লড়াইয়ের কিছু সময় বাদে রুদ্র ওকে কিছুটা ঘায়েল করে ফেলে। শ্যাম্য হাতের কাছে কিছু না পেয়ে কোনো মতে নিজের প্যান্টের কোমরের কাছ থেকে ধারালো ধাতব জাতীয় কিছু একটা বের করে দিক বিদিক না ভেবেই রুদ্রের হাতে আঘাত করে। না জানি আর কোথায় কোথায়। রুদ্র ওর উপর থেকে ছিটকে দূরে সরে গেলে শ্যাম্য অবস্থা থেকে উঠে দাঁড়ায়। শ্যাম্য বলে, তোর জন্য আমাকে প্রথমবারের মতো বাড়ি ছাড়া হতে হয়েছে। তোকে আজ মেরেই ফেলবো শালা বাস্টার্ড। ওর কথাটি শুনে রুদ্র নিজের হাত মুষ্টিবদ্ধ করতে দরদর করে রুদ্রের কেটে যাওয়া অংশ থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সফেদ শার্টটির কয়েক স্থানে রক্তে রঞ্জিত হয়ে আছে। রুদ্র পাশ থেকে আবারও হকি স্টিক এনে এক হাতে নিয়ে আবারও আর কিছু না বলে একের পর এক নির্দয়ের মতো আঘাত আনে সাম্যের সারা শরীরে, যতক্ষণ না সেটা গুড়িয়ে যায়। ফ্লাইওভারের ওপর শুয়ে ব্যথায় শ্যাম কাতরাতে থাকে। ততক্ষণে রুদ্র আরেকটা হকি স্টিক তুলে নেয় ওকে মারার জন্য, আর কোথা থেকে অঙ্কন এসে ওকে থামায়। আমি বাস্টার্ড নই, আমার পরিচয় আছে। ইউ সান অফ আ বিচ, তোকে মেরেই ফেলবো। আই উইল ফাকিং কিল ইউ টুডেট। সাম্য। রুদ্র চিৎকার করে বলতে থাকলে ওর চাপা ক্ষোভ চারিপাশে প্রতিধ্বনিত হয়। অঙ্কন ওর কোমর জড়িয়ে ওকে টেনে নিয়ে আসে। রুদ্র আবার বলে, ওটা আমার টাকায় কেনা গাড়ি, আমি তোর মতো বাপের টাকায় চলি না। পুরো কম্পেনসেশন তুই দিবি, এটাই তোর শাস্তি। আমি আমার বাপের কথাও শুনি না। তুই কে? হু দ্য ফাক ইউ আর? আমার কথা না শোনাটা আমি খুবই ম্যানারলেস হিসেবে দেখি সাম্য। যদিও তুই তো এমনিতেই একটা বেস্ট, তুই আমার কথা শুনবি, আমি তোকে বাধ্য করব, আর তুই নিজে এসে গাড়ির কম্পেনসেশন দিবি, এটাই তোর শাস্তি। হকি স্টিকটা পাশে ছুঁড়ে ফেলে রুদ্র আর অঙ্কন গাড়িতে উঠে চলে যায়। শ্যাম কোনো মতে উঠে দাঁড়িয়ে গাড়ি থেকে নিজের ফোনে কাউকে ফোন করে। ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়ে গেছে। নিতাই ক্লাসের দিকে যেতে থাকলে সীমান্তকে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখে সেদিকে ছুটে যায়। শুনুন। তুমি? এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছেন? আমার এক্সাম চলছে, ফাইনাল, জানোই তো। ও হ্যাঁ, এখন সেখানেই যাচ্ছেন? হ্যাঁ, কিছু বলবে? না, আমি মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই করলেন না, তাই আর কি। ও, আমার এক্সাম চলছে তাই ফোন অফ করে রেখেছি। আমি সবসময় এমনটা করি। কি মেসেজ করেছো, কিছু বলবে? না কিছু না, ভালোভাবে এক্সাম দেবেন, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। সীমান্ত তার ডাগর চোখের আলতো হেসে বলে। নিনিতা চলে গেলে সীমান্ত বলে, রিপ্লাই তুমি সময় মতো পেয়ে যাবে। ক্লাস শেষে মার্শা মনমরা হয়ে বেরিয়ে এলে নিনিতা বলে, কি হয়েছে, আজ সারাদিনই মুড অফ? কিছু না, বাড়িতে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। ও আচ্ছা, সেদিন সন্ধ্যায় রৌদ্র ফোন করে তোর কথা জিজ্ঞেস করছিল কেন? জিজ্ঞেস করছিল তুই কোথায়, আমার সাথে আছিস কিনা। আমি তো না বলেছি। কোথায় ছিলে এত সময়? ও তোকে ফোন করেছিল? বেশ খোঁজ খবর নেয় এখন। কিছু চলছে নাকি? মার্শার বুঝতে বাকি থাকে না কেন নিনিতার সাথে ছিল, বলার পরও রৌদ্র ওর সাথে এমন করেছে। তার মানে ও জানতো আমি মিথ্যে কথা বলেছি, আর তাই সবটা আমার দোষ। মার্শা আপন মনে ভাবলে নিনিতার কথাই ভাবনা খোঁজে। আমি না একটা কাজ করেছি। কি? সীমান্তকে আমার ফিলিংস বলে দিয়েছি। কি? এত অবাক হয়ে তাকাস না, আমার এমনি কেমন কেমন লাগছে। ও কি বলেছে? রিপ্লাই করেনি মেসেজে। তুই তো আমার নাম্বার দিয়েছিলি, এরপর প্রায়ই কথা হতো। ও এত কেয়ারিং, আমি না পেরে বলে দিয়েছি। কিন্তু কি? ও
ও যেহেতু দেখেনি ভাবছি ডিলিট করে দিই। কোনো দরকার নেই, হতে পারে ওপর থেকে পড়ে নিয়েছে। ডিলিট করলে আরো বাজে হবে। বলছিস? ওয়েট কর রিপ্লের জন্য। মাসা নিস্তেজ গলায় বলে। কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। রৌদ্রের চিহ্নটুকু নেই, কেবল মার্শার ভাবনাই ছাড়া। সেদিনের ব্যবহারের জন্য মার্শার বেশ খারাপ লাগতে থাকে। ও মিথ্যা বলেছিল বলেই রুদ্র এমনটা করেছিল। তাহলে দোষটা তো মার্শার নিজেরই। রুদ্র তো ওকে কিছুই বলেনি, বরং নিজে থেকে রাগ দেখিয়েছিল। কারণ সীমান্তের বলা কথাগুলোর জন্য এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই দিন। ও রুদ্রকে রাগিয়ে না দিলে রুদ্র এমন কিছুই করতো না। রুদ্রের মনে আশা পূর্ণ করেই সত্যি রুদ্রের ভাবনাতে মার্শা এভাবেই নিজেকে দোষী সাব্যস্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। মার্শার বারবার মনে পড়ে সেদিন বেসামাল হয়ে বলা রুদ্রের একটা কথা, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে বাকি সবার মতো? না, আমি বাকিদের মতো হতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে জানতে চাই, পুরোপুরি জানতে চাই রুদ্র। তোমার মতো করে আমাকে কেউ কখনো বোঝেনি রুদ্র, কেউ না, আমার নিজের মানুষগুলোও না। যদি আমি তোমার সাথে এমনটা করি তাহলে আমিও তো তাদের মতোই হয়ে গেলাম। বলেই মার্শার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। এক অজানা অন্ধকার যেন গ্রাস করেছে ওকে প্রতিনিয়ত। নিলিপ্ত রৌদ্রের মার্শার জন্য করে যাওয়া ছোট থেকে ছোটতর ব্যাপারগুলো বারবার মনে পড়তে থাকে মার্শার। নিজের মনের সাথে এক নীরব নিস্তব্ধ যুদ্ধে কাইল হয়ে মার্শা আবারও ফোন করে রুদ্রকে। আর বরাবরের মতো সেটা সুইচ অফ বলে। সন্ধ্যায় মার্শা ব্যাকুল হয়ে ফোন করে চলেছে রুদ্রকে। যত হোক নিজের স্বামীর প্রতি এক দায়িত্ববোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। আর ভালোবাসা তো উপরি পাওনা। কোথায় আছে, কি হয়েছে ভেবে ভেবে অস্থির মারিয়ার পিলের চমকায়। হঠাৎই বারংবার সুইচ অফ করা ফোনটাতে যখন ডিং হতে শুনি অধৈর্য হয়ে মারিসা অপেক্ষা করে সেটা ধরার জন্য। তার ধৈর্য কমিয়ে ফোনটা রিসিভ করতেই মারিসা বলে, কোথায় আছো? কেন বাড়ি আসছো না? ব্যাঞ্জি। কে? অঙ্কন। আপনি ফোন কেন ধরেছেন? রুদ্র কোথায়? নাম আসলে মানে খেয়ালি না করে বলুন রুদ্র কোথায়? ও আসলে ঘুমোচ্ছে, আমি ফোনটা অন করেছি। ওর আসলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? তেমন কিছু না, মাইনর। কোথায় ও? আমার ঠিকানাটা বলুন, আমি আসবো। তার দরকার হবে না, আমি বলতে বলেছি। ঠিক আছে, আমি গাড়ি পাঠাচ্ছি। তার কোনো দরকার নেই। দেখুন, আপনি এখানে আসবেন তাও এত রাতে শুনলে রুদ্র আমাকেই মেরে ফেলবে। অন্তত আমি গাড়ি পাঠাই, অপেক্ষা করুন, অনুরোধটা। মার্শা আর কিছু না বলে ফোন রেখে দেয়। আসছে। ওর এতটুকু অসুবিধা যেন না হয়। এক নির্লিপ্ত কণ্ঠ ভেসে আসে, সব ব্যবস্থা করা আছে, টেনশন করিস না। বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালে মার্শা ধুতি সালোয়ার আর লেডিস শার্ট পরিহিত অবস্থায় এলোমেলো খোলা চুলে বেরিয়ে যায়, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে নিচের দিকে। কিছু সময় বাদে মার্শা এক বিশাল বিল্ডিংয়ের সামনে গাড়িটিকে ঢুকতে দেখে। মার্শা লিফটে করে চলে আসে ঠিকানা অনুযায়ী। ডি ব্লকের সামনে এসে দাঁড়িয়ে একটা শুষ্ক ঢোক গিলে মার্শা কলিং বেল চাপতেই কেউ দরজা খুলে দেয়। আজ মার্শা তাকে দেখে এক প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের ফুলো ফুলো চোখ আর মোহপৃষ্ঠে নেই একজোড়া চোখ মার্শা পানে তাকিয়ে থাকে। মার্শা কিছু বলার আগে তার হাতে টান পড়ে। রুদ্র একটানে ওকে ভেতর নিয়ে এসে এক হাতে দরজা আটকে সজোরে নিজের উন্মুক্ত পক্ষে মিশিয়ে নেয়। মার্শা প্রথমবারের মতো দু হাতে রুদ্রকে আলিঙ্গন করে নেয়। এতে রুদ্র আরও শক্ত করে ওর পৃষ্ঠদেশ চেপে ধরে। রুদ্রের উষ্ণ আলিঙ্গন মার্শা ভাঙে রুদ্রের শরীরে অস্বাভাবিক উষ্ণ তাপে। মুখ তুলে মার্শা দেখতে পায় রুদ্রের পরনে কালো রঙের ট্রাউজার, তবে উন্মুক্ত শুভ্র শরীরে হাতে বাহুতে একাধিক জায়গায় কেটে যাওয়া ক্ষত। আর রুদ্রের শরীর জ্বরে পুড়ে যাওয়ার মতো অবস্থা। এত কাছাকাছি ওর গায়ে ক্ষত দেখে মার্শা ভোরকে কিছুটা সরিয়ে কপাল কুঁচকে বলে, রুদ্র কি হয়েছে তোমার? এত এত কিসের দাগ শরীরে? কিচ্ছু না শর্টি, সব ঠিক হয়ে যাবে। কি করে হলো এসব? তোমার তো অনেক জ্বর। সব ঠিক হয়ে যাবে এখন। রৌদ্র মার্শার হাত ধরে ওকে নিয়ে সোফায় বসিয়ে পাশে থাকা টি শার্টটা পরে নেয়। তবুও বাইসেপস এর কেটে যাওয়া আঘাতটা মাসেলের উপর স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্র মার্শার পাশে সোফায় বসে পড়ে বলে, এখন ঠিক আছে, এবার আর তোমার ভয় লাগবে না। বলো আমাকে, কি করে হলো এসব? তুমি বাড়ি কেন ফেরোনি? তুমি এত অসুস্থ কেন জানাওনি আমায়? কেন করো এমনটা তুমি রুদ্র? কারণ তুমি আমাকে চাও না। এভাবে কেন বলছো? তার মানে তুমি রাগ করে বাড়ি ফেরোনি আমার উপর?
তার মানে আমার জন্যই এসব হয়েছে? এমন কিছুই না, তুমি আমাকে রাগাতে পছন্দ করো। ইউ লাইক টু পিসিং মি অফ, তাই না মারিসা? ভুল হয়ে গেছে আমার, আই এম সরি। সরি এভরি টাইম। তুমি ডক্টর দেখাওনি কেন? এমনি। আমি ঔষধ লাগিয়ে দিই। যথেষ্ট লজ্জা ভেঙে সে মারিসা রৌদ্রের রাগ ভাঙাতে কথাটি বলেছে, যেটা বুঝতে পেরে রৌদ্র ওর চোখের দিকে তাকায়। মারিসা সোফার উপরে হাঁটু ভাঁজ করে আধবসা হয়ে কিছুটা উঁচিয়ে রৌদ্রের বাহুতে ব্যান্ড এইড লাগাচ্ছে, আর রৌদ্র সোফাতে সামনের দিক বরাবর সোজা হয়ে বসে ঘাড় ঘুরিয়ে নেশাতুর চোখে তখন থেকে ওকে দেখে যাচ্ছে। মারিসা বলে, এটা তো হয়ে গেছে, কিন্তু তোমার গায়ের। কথাটা শেষ করার আগে রুদ্র তার বিপরীত হাতে একটানে মারিসাকে নিজের কাছে নিয়ে আসে আর মুহূর্তেই নিজের কোলের উপর বসায়। মারিসা কিছু বোঝার আগেই মারিসার দুপার রৌদ্রের উড়োর দুপাশে, আর মারিসা একদম রৌদ্রের মুখ বরাবর। রৌদ্র মুহূর্ত দেরি না করে নিজের টি শার্টটা খুলে ফেলে, যা দেখে মারিসার চক্ষু চড়ক গাছ। এই অবস্থাতে এভাবে রৌদ্রের কাছে বসে বুকের ভেতরটা ইতিমধ্যেই ডিপ ডিপ আওয়াজ করে কাঁপতে শুরু করে দিয়েছে। মারিসা ঢুকলে তাড়াহুড়ো করে নামতে নিলে রৌদ্র তার গম্ভীর গলায় বলে, নামবে না। মারিসার নিঃশ্বাস যেন আটকে গেছে ক্ষণিকের ব্যবধানে। রৌদ্র মারিসার গালে তার হাত রেখে বৃদ্ধা আঙ্গুলে চুল সরিয়ে বলে, বি মাই গুড গার্ল, আই লাইক ইট ইন দ্যাট ওয়ে। মারিসা কিছু সময় চুপ করে থেকে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, এগুলো কি করে হয়েছে? তুমি কি মারামারি করেছো? অ্যাক্সিডেন্ট করলে কি এরকম হয়? মারিসা অধর ভিজে ইতস্তত হয়ে কথাগুলো বলে। রুদ্র ওর অবস্থা দেখে তার রোমাঞ্চ ভরা চাহনি দিয়ে বলে, তোমার আমাকে কি মনে হয়? তুমি করতেই পারো, তুমি তো হোমেও মারামারি করতে, কিন্তু এখানে কার সাথে? মারামারির বাইরেও আমি আরো অনেক কিছু করতে পারি। সরি, আর আই গেস তুমি সেটা পছন্দও করবে। দেখতে চাও? মারিসার কথা শেষ করার আগেই রুদ্র তার ভারী গলায় বলে। দু হাতে অ্যান্টিসেপটিকটা ধরে মারিসার চোখ নামিয়ে সজোরে ঢুক গেলে রুদ্র বলে, কি হলো? সরি, তুমি না বললে ব্যান্ড এইড করবে? ডু ইট। রুদ্রের এত কাছে বসে মারিসার সিদ্ধারা যেন শেহন খেলে যাচ্ছে। হাতে অ্যান্টিসেপটিক থেকে কিছুটা জেল নিয়ে কাপা হাতে মারিসা রুদ্রের উন্মুক্ত কৃত্রিম উপায়ে তৈরি সদূর পক্ষের দিকে হাত বাড়াতেই আগেই নিজের চোখ সজোরে বন্ধ করে নেয়। আর ঠিক সেই মুহূর্তে রুদ্র তার সমুদ্রের দখলদারিত্বে নেমে পড়ে। রুদ্র এক হাতে মারিসার পৃষ্ঠদেশ আলিঙ্গন করে আরেক হাত ছুঁয়ে দেয় মারিসার তুলা নেয় গালে। রুদ্র ক্রমাগত মারিসার অধর জুড়ে তার নিজের দখলদারিত্ব বিস্তার করতে থাকে। মারিসাও সায় দিয়ে যায় তার রৌদ্রময়ে। ক্রমাগত ওষ্ঠধর বিচনের এক পর্যায়ে রুদ্র গাল থেকে হাত ছড়িয়ে মারিসার শার্টের প্রথম বোতামে রাখতেই, বেহেনজি এখনো আসেনি, আমি তোকে নিচে দেখছি না। কথাটি বলে অঙ্কন দরজা খোলে এক ভয়ানক সময়ে। হুট করেই ওর বলা কথাতে মারিসার প্লেটে চমকে ওঠে, আর মধ্যেই ভেঙে এক ভীতিকর মুহূর্তের সম্মুখীন হয়ে সজোরে রুদ্রের গলা জড়িয়ে নিজের মুখ লুকায় সে। রুদ্র চোয়াল শক্ত করে অঙ্কনের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, দেখা শেষ? আর পাশ থেকেই একটা কুশল সজোরে ছুঁড়ে মারে অঙ্কনের দিকে। মুহূর্তে দেরি না করে অঙ্কন দরজা লাগিয়ে বলে, এই রে, সরি, ডাহা ভুল সময় চলে এসেছি। মাসে তখনও শক্ত হাতে রুদ্রের বলিষ্ঠ কাঁধে মুখ গুজে আছে। রুদ্র ওর মাথাতে হাত বুলিয়ে স্থির কণ্ঠে বলে, ইটস ওকে, ও চলে গেছে, মাই লিটল হার্ট। শরতের শেষে আকাশে আজ মেঘাচ্ছন্ন। কিছুদিন ধরে বৃষ্টি ভেজেছে সর্বদিক। চারিদিকে এক ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। ক্লাস ব্রেকে নিন্তা একাই বাইরে ঘুরতে থাকলে প্লেগ্রাউন্ডে বসার স্থানের দিকে সীমান্তকে বসে থাকতে দেখে সেদিকে ধীর পায়ে হেঁটে যায়। সীমান্ত কালো রঙের শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে সামনের দিকে। মাথা নিচু করে বসে থাকতে দেখে নিনিতা বলে, আপনি এখানে? হ্যাঁ, তুমি? আপনার এক্সাম শেষ? বাকি আছে কয়েকটা। তুমি এখানে? এমনিই হাঁটছিলাম। কি হয়েছে আপনার? কই কিছু না তো। নিনিতা খেয়াল করে সীমান্ত কিছুটা উদাস হয়ে বসে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে সীমান্ত নিজের পাশ থেকে ব্যাগটা সরিয়ে সেখান থেকে একটা বই বের করতে নিলে নিনিতা কিছু না বুঝেই ওর পাশে বসতে সীমান্ত কিছুটা চমকে তাকায়। আর বইটা ওর দিকে দিতেই নিনিতা বুঝতে পারে সীমান্ত ওর বসার জন্য ব্যাগটা সরায়নি। একটা বাজে ব্যাপার হয়ে গেছে বুঝতে পেরে তড়িঘড়ি করে নিনিতা উঠতে নিলে সীমান্ত বলে, বসো এখানে।
না মানে আমি ভেবেছিলাম, আসলে আমার বোঝাতেই ভুল। কোনো ভুল নেই, বসো এখন। তুমি মেসেজটা ডিলিট করেছো কেন? আপনি দেখেননি তাই। আর সেটা তেমন কিছুই ছিল না। তাহলে এখন বলো কি ছিল? আমি বলতে পারবো না, বইয়ের জন্য মেসেজ করেছিলাম। ওর কথাতে কোনো গুরুত্ব না দিয়ে সীমান্ত নিজের মতো আলতো হেসে বলে। ওর কথাতে নিনিতা অবাক হয়ে তাকিয়ে থাকলে সীমান্ত আবার বলে, আমি তোমাকে ওই প্রজেক্টের ভুল আবার ব্যাপারটা নিয়ে ডিসকাস করার কথা বলেছিলাম না? সেজন্য বলছি চলো কোথাও গিয়ে বসে ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। কিন্তু তুমিও তো তোমার মায়ের মতো এমন ভাবে আমায় দেখছো, মনে হচ্ছে সত্যি আমি ওনার মেয়ের জামাই। ও আচ্ছা, আরে ওনার কথা বাদ দিন, উনি সবার সাথেই এমন। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা চিন্তার। কেন? এই যে সবাইকে দেখে যদি মেয়ের জামাই ভাবে, তাহলে তো ব্যাপারটা সমাধান করতে হয়, কারণ সেই জায়গাটা তো নির্দিষ্ট একজনেরই জন্য। সীমান্তের কথাতে নিনিতা ভ্যাবাচ্যাকা হয়ে কি বলবে বুঝতে পারে না। ওকে উদাস দেখে নিনিতা ওর পাশে বসেছিল, কিন্তু এখন তো উঠেও যেতে পারছে না। ওই সময় সীমান্তের বন্ধুরা সেখানে এলে ওদের দুজনকে একসাথে দেখে ওরা একজন আরেকজনকে শয়তানি ইশারা করতে থাকে। সীমান্ত ওদেরকে তীক্ষ্ণ ইশারা করে ওদের দিকে না আসার জন্য, কিন্তু তাতে ওরা যেন আরও বেশি সেখানে আসার লাইসেন্স পেয়ে যায়। ওদেরকে আসতে দেখে নিনিতা দাঁত বের করে বিড়বিড় করে বলে, এই যে বদমাশগুলো চলে এসেছে। সীমান্ত ওর কথাতে মাথা নিচু করে আলতো হাসে। ওরা এসে টিপ্পনি কেটে সীমান্তকে বলে, এতদিনে সীমান্ত একদম ঠিকঠাক জায়গায় বসেছে। এক পাশে ব্যাগ আর এক পাশে রাতরানী, শুধু মাঝখানে আমাদের বসার জায়গাটা নেই। তোরা থামবি? রাতরানীটাকে? নিনিতা আস্তে করে সীমান্তকে শুধায় যেন ওরা শুনতে না পায়। আর বাস্কেটবল হাতে ওরা কান এগিয়ে শোনার চেষ্টা করে নিনিতার কথা। ছাড়ো, বাদ দাও ওদের কথা। সেই যে আমাদেরকে দেখলেই বদমাইশ বলে। ওরা কি করে জানলো? বললাম তো বাদ দাও ওদের কথা। চলো ওঠো, ফাইজলামি বাদ দিয়ে কাজের কাজ করো। হ্যাঁ, যেমনটা তুই করছিস। আবার আসবেন, দেখা হয়ে ভালো লাগলো আপনার সাথে রাতরানী। নিনিতা কিছু না বলে সীমান্তের পিছু হাঁটতে থাকে আর বিহ্বল হয়ে বলে, ওরা আমাকে বারবার রাতরানী কেন বলছে? সীমান্ত কিছু না বলে আলতো হেসে হাঁটতে থাকে। অনবরত ফোন বাজতে থাকায় মাসের ঘুম ভাঙলে সে নিজেকে বিছানাতে আবিষ্কার করে। মাসে এতটুকু নড়তেও পারছে না। নিজের উদর বেশ ভারী কোনো কিছু অনুভব করতে মাসে তাকিয়ে দেখে রৌদ্র ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ওর উদরে মাথা রেখে ঘুমোচ্ছে। গতরাতে অঙ্কন চলে যাওয়ার পর রৌদ্র মারিসাকে একাই এই ঘরে ঘুমোতে বলেছিল। তাহলে ও কখন এলো? মার্শার লেডিস শার্টটা কিছুটা সরে গিয়ে তার ছোট্ট কোমল উদরে কিছু স্থান উন্মুক্ত, যেখানে টি শার্ট পরিহিত। রৌদ্র ওর পুরো শরীরের ভার এলিয়ে মুখ গুজে যেন এক প্রশান্তির ঘুমে আচ্ছন্ন। মাইশা যথেষ্ট চেষ্টা করে নড়েচড়ে উঠে বসে আর ওর সারা শরীর রোমাঞ্চিত হয়, যেন পুরো অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে ফড়িং নাচছে রুদ্রকে এভাবে দেখে। রুদ্রের কপালে এলোমেলো চুল সরিয়ে মাইশা সত্যপনে হাত রাখে কপালে, আর আশানুরূপ ভাবে রুদ্রের বপু জ্বরের উষ্ণতায় কাহিল। মাইশাকে নিজের থেকে কোনো মতে সরিয়ে ওর মাথার নিচে বালিশ রেখে বিভিক্সটা ওর গায়ে দিয়ে উঠে যায়। দুপুরের পর অঙ্কন অ্যাপার্টমেন্টে এসে মাইশাকে বসার ঘরে ফোনে কথা বলতে আবিষ্কার করে। মাইশা ওকে দেখে কিছু না বলে অঙ্কন বলে রুদ্রর কথা। মাইশা ঘরের দিক ইশারা করে। অঙ্কন দরজাটা হালকা খুলতে দেখে রুদ্র ঘুমে বিভোর আর কপালে জলপট্টি। প্রায় বিকেলের দিকে রুদ্র মাইশাকে নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। গায়ে এখনও জ্বর। গাড়িতে করে যেতে লাগলে মাইশা বলে, তোমার গাড়িটা কোথায়? ওটার একটু সমস্যা হয়েছে, সারাতে দিয়েছি। কি হয়েছে? তেমন কিছু না, তোমার কি হয়েছে? মাইশা রৌদ্রের দিকে সদৃষ্টিতে তাকায়। জ্বরে যেন রৌদ্রের শুভ্র রঙা মুখ পুরোটাই রক্তাবর্ণ ধারণ করেছে। তুপদ্বীপে গাড়ি চালিয়ে কথা বলে যাচ্ছে ওর সাথে, যেন কিছুই হয়নি। মাইশা বলে, এত জ্বর, ঔষধও খেলে না? এসব কিছুই না, আমি এসবে অভ্যস্ত। আমার শৈশব এসবে অভ্যস্ত। ওটা কার ফ্ল্যাট, কার অ্যাপার্টমেন্ট? আমার। তোমার মানে এর আগে তুমি সেখানেই থাকতে? আমি ইউকে থেকে আসার পর উনি আমার জন্য রেখেছিলেন সেটা। তার মানে তুমি যখন বাড়িতে আসো না সেখানেই থাকো? সেখানে সেভাবে থাকা হয় না কখনো, বেয়ার মিনিমাম। কেন? আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। যতটুকু করেছিলেন আমি বুঝতে শেখার আগে অবধি। এরপর আমি ওনাদের থেকে কোনো সাহায্য নেইনি। আমার জন্য আমি নিজেই যথেষ্ট। তুমি কেন জানতে চাইছো এসব? এমনি
আমি জানতে চাই তোমার সম্পর্কে। তার জন্য তো তোমাকে আমার অনেক কাছে আসতে হবে, মাই লিটল হার্ট, অনেক কাছে। ততটা কাছে যতটা কাছে এলে তুমি দূরে যাবার শক্তিও হারিয়ে ফেলবে, অন্য কোথাও যাবার কথা ভাবতেও ভুলে যাবে। আমি ছাড়া অন্য কিছুর কথা তোমার মাথাতে আসতে ভুলে যাবে চিরদিনের মতো। অ্যান্ড আই উইল মেক শিওর অফ দ্যাট। সময়ের ব্যবধানে ওরা বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর রাতে খাবার শেষে মারিশাকে অন্যমনস্ক দেখে রুদ্র বলে, কি নিয়ে ভাবছো? বাড়ি থেকে ফোন করেছিল? তুমি কি করে জানলে? কি বলেছ ওনারা? আমাকে যেতে হবে রুদ্র। তুমি কোথাও যাবে না? বোঝার চেষ্টা করো, ওনাদের তো জানাতে হবে সবকিছু। আমি না গেলে ওনারা আমাকে নিয়ে যাবে। কে নিয়ে যাবে তোমাকে? ঠ্যাং ভেঙে রাখবো আমি। তুমি আমার বাবা মায়ের ঠ্যাং ভেঙে রাখবে রুদ্র? ও, তুমি ওনাদের কথা বলছিলে? তো আমি না গেলে তো ওনারা আসবেই। তাহলে ওনাদেরকে আসতে দাও, এসে মেয়ে জামাই দেখে যাক। ওনারা এখানে এসে জানতে পারলে সবকিছু আরো খারাপের দিকে যাবে। কিচ্ছু খারাপ হবে না, আমি সব সামলে নেব। তুমি আমার মাকে চেনো না। আর তুমি আমাকে, বিয়ের শর্ত অনুযায়ী আমি যা বলবো তুমি তাই করবে। তো তুমি আমার কাছেই থাকবে, আমার কাছে, আর কোনো কথা না। একবার ওদেরকে কনভিন্স করি, এরপর তুমি যা বলবে আমি শুনবো। আর ইউ শিওর লিটল হার্ট? যা বলবো তাই? তাহলে ওনাদেরকে আসতে দাও। কেন এমন করছো? বেশি না, 4 দিনের জন্য। এক বেলা? 2 বেলা তো আমার যেতেই লাগবে। ঠিক আছে 3 দিন। একদিন? 2 দিন? একদিন আর হাফ? না 2 দিন ব্যাস। আর কিছু বলো না, এর মধ্যে আমি ফিরে আসবো প্লিজ, এটা অনুরোধ। সে তো তোমাকে আসতেই হবে সরি। জানি। তাহলে চলো এবার ঘুমাতে। কিন্তু তুমি তো রাস্তায় থাকো না, মানে তুমি তো বাইরে থাকো, বাড়িতে তো থাকোই না। সেই জন্য তোমার কষ্ট হয়? ঠিক আছে, এখন থেকে তোমার সাথে তোমার ঘরে থাকবো, অথবা তুমি আমার সাথে আমার ঘরে। চয়েস ইজ ইয়োর্স। চলো। না আমি সেটা বলিনি, আমি আমার ঘরে একাই থাকতে পারবো, তুমি শুধু বাড়িতে থাকলেই হবে। রুদ্র কিছু না বলে তাকিয়ে থাকে আর আলতো করে নিজের মাথা নাড়ে। শুভরাত্রি বলে মারিশা দরজা আটকে দেয়। এইসবের কি মানে সাম্য? এখনও শরীরে থাকা কিছু আঘাতপ্রাপ্ত কালশিটে পড়া স্থানে ব্যথা কমাতে উন্মুক্ত শরীরে আর শর্টস পরে আইস প্যাক দিয়ে মাসাজ করতে লাগাতে সাম্য বলে, ওর সাথে দেখা হয়েছিল। সেটা তো বুঝতেই পারছি, কি দরকার এসবের? ওর সাথে ঝামেলা এত সহজে মিটবে না। মেটালেই মেটে, বাচ্চা মতো তুই শুরু করেছিস। তুই কার পক্ষ নিয়ে কথা বলছিস আমার মাথায় ঢুকছে না। ব্যাপারটা কারো পক্ষ নেয়ার না। যদি তোর মনে হয় তুই এসব এভাবে চালিয়ে যাবি, তাহলে আমি বলবো আমাকে আর ডাকবি না। আচ্ছা, আমার কেন মনে হচ্ছে তুই ওকে চিনিস? নয়তো তোর তো এত সময় লাগার কথা না ওর মতো একজনকে খুঁজে বের করতে। তুই ওকে আড়াল করছিস আমার থেকে। ওকে দেখে তোর মনে হয়েছে ও আড়াল হয়ে থাকার ছেলে? আমি ভেবেছিলাম ওকে খুঁজে বের করে সব সেটেলমেন্ট করে নেব, কিন্তু তোরই তো ধৈর্য নেই। ওর গাড়ি ভেঙেছিস তুই, এবার ও কি করবে? ছেড়ে দেবে তোকে? তোর তাই মনে হয়? তুই আমার বন্ধু না ওর, বুঝতে পারছি না। ও আমাকে মেরেছে, আবার বলে কিনা ওর গাড়ির কম্পেনসেশন আমি দিব। মা আমার বাড়ির আবদার। খারাপ তো বলেনি, বুদ্ধিমানের মতো কথা বলেছে। সেটেলমেন্ট চেয়েছে, করলেই হয়ে যেত। আচ্ছা, তুই আমার রেসিং এরিয়াতে গিয়েছিলি কেন? কোনো ইনফো পাওয়া যায় কিনা ওর সম্পর্কে, তাই। ওর সম্পর্কে না আমার সম্পর্কে? সত্যিটা জানতে। বাবা অসুস্থ সাম্য, একটা ডিল নিয়ে তোর বাবাও এবার যথেষ্ট মেন্টাল প্রেশারে আছে। তুই কি পারিস না ওনাকে হেল্প করতে? আমি না হয় বিজনেস করি না, কিন্তু তুই এবারের ইনভেস্টমেন্টটা কতটা হ্যাজার্ডস তুই খুব ভালো করেই জানিস। ডিলটা ক্যান্সেল হলে কি হবে তুইও জানিস, আমিও জানি। জানি। একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে। তুই এত টেনশন নিচ্ছিস কেন? কিচ্ছু হবে না। শুধু একটা কথাই বলবো সাম্য, এবারের ম্যাটারটা টোটালি আলাদা। যদি কিছু উল্টোপাল্টা হয় তুই আমাকে পাবি না, আর না তো আমি কাউকে ছেড়ে কথা বলবো। আমি অলরেডি ডিস্টার্ব অনেক কিছুই নিয়ে। টেক কেয়ার বলে হন্তদন্ত হয়ে সীমান্ত বেরিয়ে যায়। ও আচ্ছা, কবে ফিরবি তাহলে? 2-3 দিন পর। আমার খুব টেনশন হচ্ছে। টেনশনে কি আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। বুঝিয়ে বলবি সব ওনাদের। আর এটাও যে সবকিছু একরকম বাধ্য হয়ে করতে হয়েছে তোকে। দেখি কি করতে পারি। রাখছি তাহলে। সাবধানে যাস, পৌঁছে ফোন করিস। নিনিতা ফোনটা রাখতেই কেউ তার মাথাতে আলতো করে টোকা দিতে সে পেছন ঘুরে বলে, এই কে রে? আমি। ওহ, আপনি? আমি তো ভাবছিলাম তুমি এক্ষুনি লোক জড়ো করে ফেলবে, যেভাবে চিৎকার করে উঠলে। না, আমি একটু চমকে গিয়েছিলাম, তাই আপনি ভয় পেয়েছেন? অবশ্যই। যাই হোক, সরি। ইটস ওকে, সরি বলার মতো তো কিছু হয়নি। আমরা তো কি? কিছু না। কিছুই না?
আমি তো ভাবছিলাম আমরা বন্ধু, অ্যাটলিস্ট সিনিয়র জুনিয়র হিসেবে। তাছাড়া আমাদের মধ্যে তো প্রতিদিনই কথা হচ্ছে, গত 1 মাসেরও বেশি। তো আপনি বলেছিলেন আজকে ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবেন, মানে ভুলগুলো ধরিয়ে দেবেন। হ্যাঁ, এখানে না, চলো কোথাও গিয়ে বসি, মানে যদি তোমার অসুবিধা না থাকে আর কি। সেদিন তো তুমি ক্লাসের দোহাই দিয়ে চলে গেলে, আজ তো ক্লাস শেষ, নাকি আজও রিজেক্ট করবে? এমা, রিজেক্ট কোথায় করেছি? সেদিন সত্যি ক্লাস ছিল, আর আপনার ফাজের বন্ধুগুলোই চলে এসেছিল, তাই। ওরা সারাদিন এখানে ঘোরাঘুরি করে, সেজন্যই বাইরে গিয়ে বসার প্রস্তাবটা দিলাম আর কি। তো যাচ্ছ আমার সাথে? এতদিনে সিনিয়র ক্রাশ, যদিও কিছুদিন আগে ওদের সেভাবে কথাই হতো না, তবুও সীমান্তের গত কিছুদিনের শান্ত ব্যবহার নিনিতার মন কাড়ে। তাই ও বুঝতে পারে না এখন ঠিক কী বলা উচিত। তো যাচ্ছি। সীমান্ত এক ভ্রু উঁচিয়ে মুখটা নরম করে বলে। লং ফ্লোরাল ফ্রক আর লেঙ্গিস পরিহিত মারিসার ওনাটা গলে জানো। মারিসা ব্যাগ গুছিয়ে বের হতে নিলে রৌদ্রর পিছু পিছু দরজা অব্দি এসে দেয়। মারিসা বের হওয়ার আগে ঘুরে তাকাতেই ঢুলঢুলে কালো টি শার্ট আর হাফ কোয়ার্টার পরিহিত রৌদ্র পকেটে হাত রেখে বলে, যা বলেছে মনে আছে? বলো আবার। 4 বার বলেছি, আর কত? ফার্স্ট সাবধানে যাব, তোমায় ফোন করব, তুমি ফোন করলে ন্যানো সেকেন্ডেই সেটা উঠাবো, আর 2 দিন পর ফিরে আসবো। হয়েছে এবার? 1.5 ডে, সোজা বাংলায় 1.5 দিন। রৌদ্র, তাহলে যাওয়ার দরকার নাই। না, আমার ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, আসি, ভালো থেকো। বলে মারিসা তার খোলা চুলগুলো 2 হাতে কানের পিছনে গুজে বেরিয়ে যায়। রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কাউকে ফোন কল করে বলে, ফলো হার, ফিরে তো আসতেই হবে শিওরলি, নয়তো ফিরিয়ে কি করে নিয়ে আসতে হয় সে ব্যবস্থাও করা আছে, যেটা তুমি বা তোমার পরিবার কেউই পছন্দ করবে না। ঠিক যেভাবে বিয়ের জন্য রাজি হয়েছিলে তুমি, আমি তোমাকে কখনোই ফোর্স করবো না। তুমি নিজে থেকে অন্ধকারে ডুব দেবে, আমার নীল সমুদ্র। তারপর প্রজেক্টের ব্যাপারে তো বললেন না। কথাটা বলতেই কোল্ড কফি খেতে থাকা সীমান্ত হালকা কেসে ওঠে। এই রে, কি হলো? কে মনে করেছে আপনাকে? বলে নিনিতা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সীমান্তের মাথায় ট্যাপ করে। সীমান্ত বলে, থ্যাঙ্কস। আমাকে আবার কে মনে করবে? কে জানে, কত জুনিয়রদের সাহায্য করেন সারাক্ষণ, কে কোন দিক দিয়ে মনে করছে কে জানে। কথাটা বলে নিনিতা আবার নিজের স্থানে বসতে বসতে পিপি করে বলে, না জানি কতজনের মন জুড়ে রয়েছেন। না তো কোনো জুনিয়রকে সাহায্য করি, আর না তো কারো মন জুড়ে রয়েছি। তাহলে মারিসা? মারিসা কি বলো? ওকেও তো সাহায্য করেছেন কত, আর ওকে নিয়ে তো আপনার বেশ কনসার্নও আছে। তখন তো শুধু ওর কথাই জানতে চাইতেন। লেটস ক্লিয়ার সামথিং। ওর সাথে শুরুতে কিছু ঝামেলা হয়েছিল, যেটা তুমি অবশ্যই জানো। তাই পরবর্তীতে আমি ব্যাপারটা মেটাতে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেছিলাম, তাই খোঁজ নিতাম, যেটা তোমাদের চোখে পড়লো। আর কনসার্ন বলতে তুমি যদি ট্যুরের সেদিনের কথা বলো, তাহলে এতটুকুই বলবো, একটা মেয়ে একটা অদ্ভুত ছেলের সাথে এক বাড়িতে, তাও ওই রকম পরিস্থিতিতে, যেখানে আমি টিম লিডার ছিলাম। অ্যাজ এ লিডার আমার কনসার্ন হওয়াটা কি খুব অস্বাভাবিক ছিল ননিতা? সীমান্তকে এভাবে পুরো ব্যাপার ব্যাখ্যা করতে দেখে নিনিতা স্তম্ভিত হয়ে যায়। সেভাবে কথাই বলে না, মনে হচ্ছে যেন নিনিতা মারিসাকে জড়িয়ে যাতে ওকে আর ভুল না বোঝে, তাই সব কিছু এভাবে খোলাসা করছে। কিছুটা সামলে নিনিতা বলে, তার মানে ওর জন্য আপনার কোনো সফট কর্নার নেই? সফট কর্নার? কথাটা বলে সীমান্ত ঠোঁট কামড়ে হাসে, যেটা দেখে নিনিতা কপাল কুঁচকে তাকায়। সীমান্ত হাসি থামিয়ে এক ধীর দৃষ্টি দিয়ে বলে, আমার কেন যেন একটা স্পষ্ট জেলাসি চোখে ধরা দিচ্ছে। কিসের জেলাসি? কে জেলাস? আমি কেন জেলাস হব? আমি তো একবারও বলিনি তুমি জেলাস। 2 ভুঁড়ি একত্রে উঠিয়ে সীমান্ত ইশারা করে। নিনিতা ইতস্তত হয়ে ন্যানো সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে নিজের ঠোঁটে নিজে আলতো করে চড় মারে, কারণ সে নিজের কথাতে ফেসে গেছে। নিনিতা বলে, আসলে আমি বলতে চাইছিলাম, তাহলে ওকে আপনি কিভাবে দেখেন? জুনিয়র হিসেবে, হয়তো ভালো বন্ধু হিসেবে, আর ও যথেষ্ট ভালো একটা মেয়ে, শান্তশিষ্ট। ও, সে তো আপনি আমাকেও সেইভাবেই দেখেন। হয়তো তার চেয়েও বেশি। কি? কিছু না, ছাড়ো ওদের কথা, তোমার কথা বলো। আমার কথা কি বলবো? আমি যে এখানে 1 বছর কোনো ঝামেলা ছাড়াই পড়তে পেরেছি, সেটাই তো অনেক। তার মানে? আমার বাবার তো গভর্নিং বডি, ট্রান্সফার হতেই থাকে। ভাগ্যক্রমে এবার এখানে, আর এখনো তেমন কিছুই হয়নি, কিন্তু কে বলতে পারে, হয়তো এবছরই। তার মানে খুব বেশি আর দেরি করা যাবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কি হলো, আপনি চুপ করে গেলেন যে? না, তোমার ভাই বোন কয়জন?
আমি ছাড়া আর দুটো, নিরোধী আর উদন্ত। আর আপনার? আমি একাই, মা আর বাবা, ব্যাস এতটুকু আমাদের পরিবার। যেখানে মা চাইছে নতুন কাউকে অ্যাড করতে। সেটা কাকে জানতে চাও? বলি সীমান্ত বাঁকা হাসে। ট্রেনে ফার্স্ট ক্লাস 2 সিটের কম্পার্টমেন্টে একাই বসে পুরোটা সময় জানালার কাছে গালে হাত রেখে মায়ের চিন্তিত চোখে বাইরের দিকে তাকিয়ে। কি হতে চলেছে, কি হবে, আদৌ রৌদ্রের কাছে আর কখন ফেরা হবে কিনা খুব করে বুঝিয়ে ওকে স্টেশনে আসতে বাধা দিয়েছে মাইশা। কারণ এই অবধি এলে ওকে ছেড়ে যেতে কষ্ট হতো আরও বেশি, তাই বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে। কিন্তু এখন এরপর কি হবে এসব ভাবতেই দরজা খুলে ভেতরে টিটি আসে। টিকিট দেখে টিটি বেরিয়ে যায়। মাইশা কিছুক্ষণ রৌদ্রের ওর ঘরে রাখা বইগুলো থেকে আগাথা ক্রিস্টির এন্ডলেস নাইট বইটি বের করে পড়ে, যেটা শাটপথ ওকে রৌদ্রের কথা মনে করাবে ভেবে মাইশা নিয়ে এসেছিল। কারণ বইটা রৌদ্রের নিজের হাতে গুছিয়ে রাখা ছিল উপহারের মতো। কিন্তু মন ভার হয়ে আছে, তাই মাইশা আবারও জানালার বাইরে দৃষ্টি দেয়। দ্রুত গতিতে চলতে থাকা ট্রেনের হাওয়ায় মাইশার এলোকেশ উঠছে। সবুজের সমারোহে ভিতর দিয়ে এক তীব্র আওয়াজ করে ট্রেনটি ছুটে চলেছে। আর ঠিক কামরার বাইরে অতি সপ্তপণে একজোড়া চোখ মাইশার দৃষ্টিগোচর হয়েছিল এবং ওর প্রতিটা পদক্ষেপ সে কাউকে মেসেজের মাধ্যমে অবগত করছিল। নীলাম্বর নাম ফলক করা সেই মাঝারি আকারের ডাক বাংলোটির সামনে সন্ধ্যায় মাইশা এসে দাঁড়ায়। প্রায় 7-8 মাস পর আবারও ফিরে আসা নিজের প্রশান্তির বাড়িতে। সত্যি কি প্রশান্তি! ঘরে বেল বাজাতেই এক উষ্ণ আলিঙ্গন মাইশাকে ছুঁয়ে দেয়। কেমন আছিস আমার ছোট্ট রিসাবিন? ভালো আছি, তুমি কেমন আছো বর্ষাবিন? লাট সাহেবের বেটি বাড়িতে এসেছে। ভেতর থেকে এক কর্কশ কণ্ঠ ভেসে আসতেই বর্ষা বলে, চল ভেতরে চল। পাহাড়ে আজ বৃষ্টির ঢল নেমেছে, চারিদিকে ঠান্ডা বাতাস। রাতে মারিসা তার উষ্ণ আরামদায়কভাবে সজ্জিত ছোট ঘরটিতে চুপ করে বসে থাকলে বর্ষাকে কোনুই ঠেলে বলে, কি মনের মানুষের কথা ভাবছিস বর্ষাপি? বাবা এসেছে, গিয়ে সব বল, নয়তো দেখবি কাল সকালে তোর আবার বিয়ে। তাড়াতাড়ি যা। সব তোমার জন্যই হয়েছে। সেদিন তুমি আমাকে সেভাবে না বলে আজ সব কিছুই হতো না। হ্যাঁ, এইসব হতো না, কিন্তু তুই সব শেষ করে আমার মতো একটা জীবন পেতি, যার কোনো ভবিষ্যৎ নেই। এখন তো তুই অন্তত পড়তে পারছিস, নিজের মতো বাঁচতে পারছিস। ফিরে এলে এসব হতো? হ্যাঁ ঠিক আছে, এখনো বিয়ে হয়েছে, কিন্তু দুটো তো আলাদা। আমি অলরেডি বাবাকে অনেক কিছু বলেছি, এবার তোর পালা, চল। মাইশার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে বর্ষার সাথে যেতে থাকে তার বাবা মহিরুর সিনহার ঘরের দিকে। ঘরে যেতে চোখ পড়ে উনি ইজি চেয়ারে টানটান হয়ে শুয়ে আছে। দু বোনকে একসাথে দেখে তিনি স্নেহতর দৃষ্টিতে হাত ইশারা করেন কাছে যাওয়ার জন্য। ওরা দুজনেই গিয়ে হাঁটুকে পাশে বসে পড়ে বাবার। কি ব্যাপার, এতটা জার্নি করে এসেছিস এখনো না ঘুমিয়ে? অনেক কথা বলার আছে তোমায় বাবা। সেগুলো তো শুনলাম ভার্সিটির কথা, ট্যুরের কথা, খাবার টেবিলে। তার বাইরে অনেক গুরুত্বপূর্ণ। বল, কি বলবি? আমি একজনকে ভালোবাসি আর আমরা বিয়ে করে নিয়েছি। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি ওকে অনেক ভালোবাসি। চোখ বন্ধ করে তড়িৎ বেগে এক নিমিষে মাইশা কথাটি শেষ করে। কয়েক সেকেন্ড বাদে চোখ খুলতেই মাইশা দেখে বর্ষা এবং তার বাবা দুজনে ওর দিকে তাকিয়ে। উনি ঠান্ডা গলায় বলেন, বর্ষা আমাকে বলেছে, সব খুলে বলেছে। তুমি এটাও বলে দিয়েছো? তুই কাকে বিয়ে করেছিস, অসভ্য নির্লজ্জ মেয়ে? কর্কশ কণ্ঠে বলেই সে দরজার বাইরে থেকে মাইশার দিকে এগিয়ে আসতেই বর্ষা আর মাইশা দুজনে উঠে দাঁড়ায়। মুহূর্তের ব্যবধানে এক শটাং কষিয়ে চর বসে যায় মাইশার শ্রমনিসীন গালে। মা! চিৎকার করে বলে ওঠে বর্ষা।